ওই সময়টা অনেক বেশি জটিল। জটিল এই কারণে যে সময়ের কথা এখন বলছি, ওই সময় বেজুদের রেখে যাওয়া প্ল্যান যেমন চারপাশে অ্যাক্টিভ ছিল, ঠিক তেমনি ওই সময় আমি সাহেবের বহরের কি বলবো একটা জায়গায় আমি ছিলাম। তখন উপায় আর কোনো কিছু ছিল না। বেজুদের ওই প্ল্যানের এগেন্স্টে ফাইট করার ক্ষেত্রে একা তো আর কিছু করতে পারবো না। এমনভাবে বিভিন্ন জায়গায় প্ল্যান সাজিয়ে সে বসে আছে, যা কল্পনা করা তো দূরের কথা, পরবর্তী যে কি হতে পারে সেটা আপনি 100টা ইকুয়েশন মিলালেও 2-1টা মিলে আবার বাকিগুলো মেলে না। ওই অবস্থাতে লোকজন খুঁজে বেড়াচ্ছিলাম কোন কোন জায়গায় কাদেরকে কিভাবে কাজে লাগানো যেতে পারে। এই জন্য রাহুকালকে আটকানো হয়েছিল, আরো অনেককে আটকানো হয়েছিল। খুব ভালো করে কাজ করেছিল, মনে আছে আপনাদের? আপনাদের তো খাইবার খানের কথা মনে থাকার কথা। সে ছিল, আরো একজন ছিল বাক্তিয়ার। কিন্তু তারপরও এমন এমন সবাইকে খুঁজে বেড়াতে হতো যারা মূলত পরবর্তীতে থ্রেট হতে পারত। তো একদিন এক ভাঙ্গারি পট্টিতে একজনের খোঁজ পাওয়া গেল। যার খোঁজ পাওয়া গেল তার বয়স আনুমানিক 32-33 হবে, মানে আমার মতো বয়স। কিন্তু যে গড়ন আমাকে দেখানো হয়েছিল ওই গড়নে সে আমার চাইতে ছোট হাইটে এবং খুবই হ্যাংলা পাতলা, মুখে দাঁড়িয়ে রয়েছে। অতি সাধারণ একজন মানুষ, ব্যবসায়ী। সে ভাঙ্গারি পট্টিতে তিনি ব্যবসা করেন, কিন্তু তার ঘাড়ে চেপে আছে অন্য আরেকজন, যে আমার বিপদ যে কোনো সময় দাঁড় করাতে পারে। দিগন্ত তার এই খবর পেয়ে যায় এবং খবর পেয়ে যাওয়ার কারণে একদিন ঠিক নির্দিষ্ট সময়ে ওই ভাঙ্গারি পট্টির আশপাশে অবস্থান নিই আমি। দেখুন, ওই এলাকা আমি চিনি না, জানি না, এবং এক এলাকার লোক আরেক এলাকায় গেলে সেখানে যদি বেশি নড়াচড়া করে মানুষ তা নোটিস করে। তো কীভাবে ব্লেন্ড করে থাকতে হয় সেটা আমাকে শিখিয়েছিল সবাই। তো ওই ব্লেন্ডিংয়ের অবস্থায় রয়েছে, মানুষের সাথে মিশিয়ে রয়েছে, কেউ টের পাচ্ছে না। ওই যে গড়নটা আমাকে দেখানো হয়েছিল সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব কঠিন। ভাঙা রিপোর্টের ভিতরে তো আপনি চাইলেই ঢুকতে পারবেন না, কারণ ঢুকলেই একটা ছেলে ছোকরা জিজ্ঞেস করে বসবে যে কোন দিকে যান, কি করেন, কি লেগাইছেন, এরকম। তো পট্টির বাইরে চারপাশে ঘোরাফেরা করছে, বিশাল বড় জায়গা, কিন্তু ওই লোক তো খুঁজে পাওয়া যায় না। অপেক্ষা হলো যে রাতের, কারণ রাত ছাড়া তো এখানে দিগন্তের তারাও কিছু করতে পারবে না। হ্যাঁ, সে দিনের বেলাও রয়েছে, কিন্তু যদি কারোর পেছনে ছুটতে হয় কোনো সময়, তো দিনের বেলা মানুষ তো চারপাশে থাকি, অনেক কিছু করা সম্ভব না। এবং সে যে চালাক চতুর, মানে যে এন্টিটি এখানে আছে ওই লোকের উপরে, সে যদি চালাক চতুর না হয় তাহলে সেইখানে কেন? এই সব ইকুয়েশন মিলে দিনের বেলা চেষ্টা করা সত্ত্বেও পরবর্তীতে ওই কাজে আর আমরা আগাইনি। প্ল্যান হলো রাতের বেলা। এখন সারাদিন বাইরে থাকার পরে রাতের বেলা রাত নামার পরপরই দেখবেন যে শরীরে ক্লান্তিটা চলে আসে। ওই ইমিডিয়েট ক্লান্তি আমার শরীরে চলে এসছে। কিন্তু তারপরও খুঁজে বেড়ানোর কাজ, পুরো ভাঙারি পট্টির ভেতরে আবার ঢোকা শুরু হলো আমার। ঠিক যে দিক দিয়ে যাই, মাঝে মাঝে রাস্তা হারিয়ে ফেলে, মনে হয় যে কোন জায়গায় এলাম, মানে কি, মানে কোথায়। কোনো সময় যে এই যে ভাঙারি জিনিসপত্রগুলো এত বেশি উঁচু হাইটে থাকে যে এক গলি থেকে আরেক গলিতে ঢোকার পরে না রাস্তা হারিয়ে ফেলি। আবার মনে হয় যে আমি এই ভাঙারি পট্টির এই ধাঁধার ভেতরে আটকে গেছি, এখানে কোনো মানুষ নাই। একটা অঞ্চল একটু আলোকিত থাকলেও কিন্তু যখন আরো বেশি ভেতরের দিকে ঢুকতে থাকি ওই ভাঙারি পট্টির, ওই জায়গা আরো বেশি অন্ধকার হতে থাকে। 2-1জন লোক যে আশপাশ দিয়ে মাঝে মাঝে যায়, এদের গা থেকে না ড্রাগের গন্ধ আসে রীতিমতো। রাত তখন প্রায় 9:30। ওই সময় প্রথমবারের মতো আমার চোখের সামনে এই লোকটা পড়ে। যখন সেই লোকটা আমার চোখের সামনে পড়ে তখন কিন্তু আমি এক মুহূর্তের জন্য কিন্তু টের পাইনি যে লোকের সাথে কেউ আছে। কিন্তু তারপরও ওই লোকটা আমাকে দেখে কেমন জানি একটা রিয়াকশন দিল যে সে আমাকে চেনে অথবা আমি তার জন্য থ্রেট। তার ওই চোখ, ওই রিয়াকশনটা যে দিচ্ছে আমাকে, ওটা আমি দেখতে পাচ্ছিলাম। এবং সে হন হন করে এমন এক গলি দিয়ে ঢুকে গেল, যে ভাঙা রিপোর্টের এমন এক গলি দিয়ে ঢুকে গেল, তার পিছু নিয়ে এখন আমি কাউকে দেখি না, ফাঁকা। ওই অবস্থায় দিগন্ত তারাকে বললাম যে দেখো,
লোকটা আমার চোখের সামনে পড়েছে, কিন্তু এখন গায়েব হয়ে গেছে আমার চোখের সামনে থেকে। দিগন্ত তারা আমাকে আবার যেই দিকে কথা বললো ওই সময়, এই ভাঙারি পট্টির ভিতরে থাকা অবস্থায় কোন দিকে সেটাও বুঝতে পারছিলাম না। তো একসময় হুড়োহুড়ি শুরু হয়। হুড়োহুড়িটা ছাড়ার উপায় ছিল না, কারণ দিগন্ত তারা বারবার বলছিল যে সে পালাচ্ছে। এখন দিগন্ত তারা আমাকে যেটা বলেছিল যে তুমি এমন দিক দিয়ে বের হও, ওই দিক দিয়ে বের হও, যে দিক দিয়ে বের হলে আমি তাকে ধাওয়া দিয়ে তোমার সামনে নিয়ে আসতে পারবো। তো দিগন্ত তারা তাকে ধাওয়া দিচ্ছে, সে দৌড় দিচ্ছে, আর আমাকে যে দিক দিয়ে বেরোতে বলেছে আমি সেদিক দিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু ওই জায়গাটা না অদ্ভুত। কেন জানি মনে হলো যে এই জায়গাতে কোনো এক সময় গ্রাম্য রাস্তা ছিল, কিন্তু এরকম না, মানে মনে হলো। আবার কিছুটা দূরে তো বাড়িঘর দেখা যায়, বেশি দূরে না, কাছাকাছি, হালকা একটু অন্ধকার জায়গা আর কি। মনে হবে যে বিশাল বড় একটা ভাঙারি পট্টির পেছনে একটু অন্ধকার, তারপর আবার জনবসতি, এরকম আর কি। ওদিক দিয়ে সেই লোকটাকে সে নিয়ে আসে যখন ধাওয়া দিয়ে, লোকটা আমার চোখের সামনে এসে পড়েছে। এসে পড়ার পরে সে থমকে দাঁড়ায়। তো থমকে দাঁড়ানোর পরে পেছনে তো দিগন্ত তারা চলে এসছে। এখন সে আমাকে বলল যে একেবারে সে পুলিশ টুলিশ ডাক দিয়ে সে আমাকে ধরা খেয়ে দিবে। তো দিগন্ত তারা এই কথা শুনে পেছন থেকে তালি মারলো, যে তালিটা সে শুনতে পায়নি, এটা সাধারণ মানুষ শুনবে না, আমি শুনছি। ওই তালিটার পরপরই তার যে ট্রান্সফরমেশনটা, একটা সাধারণ মানুষ যে রিয়েলি পজেসড হলে কি হতে পারে এটা আজ পর্যন্ত মানুষ দেখেই নাই। এই হ্যাংলা পাতলা লোক যাকে আমি একটা চর যদি মারি তাও আমার বাম হাত দিয়ে, তার হাত আমার পুরো মাথার মধ্যে চলে আসবে, মানে মানে তার মাথাটা পুরো হাতের ভিতরে চলে আসবে আমার এই থাপ্পড়ে সে শেষ হয়ে যাবে। সেই লোকের ট্রান্সফরমেশন ছিল কি, মানে না দেখালে পৌঁছাতে পারবো না। হাতের শোল্ডারটা সে মানে পাখা আছে না, পাখার মতো করে ফেলেছে শোল্ডারটা। ওই শোল্ডারটা ওই জায়গা থেকে সরে গেছে। আমার মনে হচ্ছে যে মানুষের যে শোল্ডার, এটা যেরকম ডিটাচ কখনো হতে পারে না। এবং পেছনে যে শোল্ডার ব্লেড, মানে ওই যে ডিস্ক যেটা দেখবেন আমাদের পিঠের দুই পাশে, ওটাকে ব্লেড বলে, শোল্ডার ব্লেড। এটা কেন জানি আমি ওই অন্ধকারে দেখতে পাচ্ছিলাম, তার যে হালকা একটু এই পাশে চলে এসছে। মাস্কুলার ম্যানদের অনেক সময় মানে বগলের পাশ দিয়ে সেই ব্লেডটার মাসেল দেখা যায় অনেক সময়, কিন্তু হ্যাংলা পাটার লোকের ওই ব্লেডটা পর্যন্ত আমি মিসে দিয়ে দেখতে পাচ্ছিলাম। তখন সে এমনভাবে দাঁড়িয়ে আছে, দুইটা পা মানে হাঁটু মানে ক্রস চিহ্নের মতো বাঁকানো, এবং দুইটা হাত এমনভাবে উঁচু করা যেন ওইটা পাখা। আমার দিকে তাকিয়ে আছে, এখন ঘাড় বাঁকা করে। তখন আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই কবে থেকে এখানে? সে প্রশ্ন করলো সরাসরি যে তুই আমাকে চিনিস, যে তুই আমাকে তুই করে বললি। আমি বললাম যে আমি তোকে চিনি, তোকে আমি ভালো করে চিনি, তুই কোন কোন জায়গায় থাকতিস সেটা পর্যন্ত আমি জানি। এখন আমার কথা হচ্ছে, তুই এত দূর থেকে এখানে কি করছিস? কথার উত্তর দেয় না, কিন্তু ঘ্যাং 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 করে। এরপরে যখন আমি আবারও জিজ্ঞেস করলাম যে এখানে তুই কি করছিস, সে তখন আমাকে সরাসরি হুমকে দিয়ে বললো যে তোর গলা কেটে তোর রক্ত খাওয়ার জন্য এখানে চলে আসছি। আমি বললাম যে না, তুই আমার এই জন্য আসিস নাই। তোকে যে পাঠানোর কথা বলেছিল, সে তোকে যে কেন তামিলনাড়ু থেকে এখানে পাঠিয়েছে সেটা আমি জানি না, কিন্তু তুই এখানে এসছিস আমার জন্য এসছিস, এই যে আমি তোর সামনে, তুই এখন কোথাও যেতে পারবি না। তখন সে আমাকে এইভাবে বললো, আচ্ছা আমি যেতে পারবো না। দেখুন তো তারা না কি জানি বুঝাতে চাইলাম, আমি সেটা টের পাই নাই ওই সময়। তো সে আমাকে তখনও বলছে মানে যেতে পারবো না, দেখবি আমি কিভাবে চলে যাই এখান থেকে তোর চোখের সামনে। আমি বললাম কিভাবে তুই যাবি? ওই যে পেছনে কে আছে দেখ। ও একটা হাসি দিল, মানুষের যে খ্যাক খ্যাক হাসি, ওই রকম ওই খ্যাক খ্যাক হাসিটা দিয়ে বললো, আমি তোর চোখের সামনে থেকে উড়ে যাব, তুই পারলে আমাকে ধর। কথাটা বললো, লোকটা পড়ে গেল, আর একটা ছায়া, ওই যে বললাম না যে একটা বাদুরটা সামনে মনে হবে, ও ডানা মানে ও হাত দিয়ে এমন একটা ভাব করে রেখেছিল যে এটা ডানা,
ওই শ্যাডো ফিগারটা একেবারে একেবারে উপরের দিকে উঠে গেল। ডানা ঝাপটে না বাদুর যেভাবে, ওইরকম ডানা ঝাপটিয়ে এসে চলে যাচ্ছে এবং ওই ডানা ঝাপটানোর বাতাসটা আমার উপরে পর্যন্ত পড়েছিল। তা আমি দিগন্ত তারার দিকে তাকালাম, দেখলাম যে সে সেখানে দাঁড়ানো। আমার ইশারা বা আমার অভিব্যক্তি দেখে দিগন্ত তারা বুঝতে পেরেছিল যে সে চাচ্ছিল, মানে সে হয়তো মনে করেছিল যে আমি ভাবছিলাম যে সে হয়তো তার পিছু নেবে, উড়ে যাবে। দিগন্ত তারা এটাই ভাবছিল, মানে আমার এক্সপ্রেশন দেখে। আর আমি এটাই ভাবছিলাম, এটা সত্যি, যে কী রে ব্যাপার, ও ধরছে না কেন ওকে। যেটা আমি পরে বুঝলাম যে এইভাবে ছুটে ওকে ধরতে পারবে না দিগন্ত তারা। মানুষের শরীরে থাকা অবস্থায় যে পরিমাণ মানে শক্তি তো কম থাকে, নিজেদের অবস্থায় পরিমাণ পূর্ণ শক্তি তারা ব্যবহার করতে পারে। এবং পূর্ণ শক্তি ব্যবহার করে যদি কেউ ছুটে, পেছনে যদি কেউ থাকে, তাকেও সেই পূর্ণ শক্তি ব্যবহার করার জন্য তৈরি হতে হবে। এই জন্য তো সে তৈরি ছিল, এই জন্য তো সে হাতকে এমনভাবে তৈরি করেছিল যে সে উড়ে যাবে। এখন দিগন্ত তারাও ভাবেনি যে সে উড়ে যাবে, আর আমিও সেটা ভাবিনি। সে ওখান থেকে উড়ে চলে যায়। দিগন্ত তারা আমাকে বেশ কয়েকবার বলেছিল যে আমাদের একজন ভেলকিবাজের দরকার। সে ভেলকিবাজিতে ওস্তাদ হবে এবং তার সেই সক্ষমতা থাকবে যে কোনো এন্টিটিকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নির্দিষ্ট স্থানে নিয়ে আসার। যদি এরকম একজন ভেলকিবাজ আমরা পাই, তাহলে আমাদের খাটনিটা অনেক কমে যাবে। আমরা যেই কাউকে যেই কোনো জায়গায় যেই কোনো সময় নিয়ে আসতে পারবো, একবারের জন্য হলেও পারবো। আর একবার যদি তারা আমাদের চোখের সামনে আসে, তাহলে তাদেরকে ক্যাপচার করতে আমাদের সময় লাগবে না। তো এরকম ভেলকিবাজের ব্যাপারে আমি জানতাম না, কিন্তু দিগন্ত তারা জানতো। এবং সে আমাকে বলেছিল যে বহরে অন্যান্য যত এই বন্দি রয়েছে বহরের, এই সমস্ত বন্দীদের ভেতরে একজন রয়েছে যার নাম গুলজার। যখন আমি গুলজারের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করলাম, তখন আমি অবাক হয়ে গেলাম যে বহর মাঝে মাঝে কী কাজ করে আসলে সেটা তো বুঝি না, কিন্তু একজন মানুষের দৃষ্টিকোণ থেকে যেটা সহজ সুন্দর মনে হতে পারে, বহরের কাছে সেটা কমপ্লেক্স। বহর যে হিসেবে চলে, সেই হিসেব হয়তো একজন সাধারণ মানুষের হিসেবে চলবে না। গুলজার বন্দী হয়ে আছে অনেকদিন ধরে, কতদিন ধরে সেটা আমি জানি না, কিন্তু তার বন্দী হওয়ার পেছনে কারণ হচ্ছে সে কিছু লোককে পর্দার ওই পারে পাঠিয়ে দিয়েছিল এখান থেকে পর্দার ওই পারে, যার ফলশ্রুতিতে সেই লোকেরা সেখানে মারা পড়ে। এই কারণে সে বহরের হাতে বন্দী। এখন বহরের হিসাব হচ্ছে শুরু থেকেই তাদের তো দায়িত্ব না, বিচার করার দায়িত্ব কারোর হাতে নেই। কেউ সেই সক্ষমতা অর্জন করতে পারবে না, সেই সক্ষমতা কেউ রাখেও না যে সঠিক বিচার কেউ করতে পারবে। সেটা মানুষ সবসময় মনে করবে যে সে সঠিক, ঠিক তেমনি এন্টিটিও মনে করবে যে সে সঠিক। কিন্তু দাঁড়িপাল্লা আল্লাহর হাতে, অন্য কারোর হাতে নাই। তো যে কজন ব্যক্তিকে সে ওই পারে ভেলকির সাহায্য ওই পারে পাঠিয়েছিল, গুলজারের হিসাবে তারা কেউ মানুষের মধ্যেই পড়ে না। এই জন্য বহর তাকে বন্দি করে রেখেছে। এখন কোথায় সে বন্দি, সে খোঁজ নেওয়ার পেছনে সময় লাগছিল আমার। কারণ বহরের লোকজন দুই একজন জিনিসটা অপছন্দ করতো, তখন পুরোপুরি তার কেউ ফেভারে আসেনি, কিন্তু কাজী আমাদের পেছনে ছিল সেই ঘটনার পর থেকে। মনে আছে কোনটা? কাজী যেহেতু পেছনে পড়েছিল, এই জন্য মনে করুন যে আমাকে কেউ কোন ইনফরমেশন সহজে দিত না, কিন্তু তারপরেও এমন একজন ছিল যে আমাকে একটা ইনফরমেশন একদিন দেয়। আমি সেদিন নামাজে ছিলাম, নামাজে শেষ করার সাথে সাথে, মানে ডানের সালাম ফিরিয়েছে, বামে না, কিন্তু ডানের সালামটা ফেরানো মাত্রই আমাকে সেই মেসেজটা সে দিয়ে দেয়। এবং এই মেসেজটা আমি বুঝতে পারি নাই। এই মেসেজটা আমি পরবর্তীতে দিগন্ত তারাকে বলি। দিগন্ত তারাকে বলার পরে দিগন্ত তারা তার হিসেব নিকেশ করে সে একটা জায়গা খুঁজে পেল। জানেন জায়গাটা কোথায়? জায়গাটা আফগানিস্তানে। এখন বাংলাদেশ থেকে আফগানিস্তান তো যাওয়া আমার পক্ষে সম্ভব না। তখন আমি দিগন্ত তারাকে বলেছিলাম যে উপায় কি। দিগন্ত তারা আমাকে বললো যে দেখি, উপায় খুঁজি, একটা না একটা উপায় তো বের হবেই, আর নয়তো
উড়াল দেবে তুমি? তো এটা ছিল কথা আমাদের। আমি একটা বাসায়, বিছানার উপরে বসা, আমার চোখের সামনে একজন ব্যক্তি শুয়ে আছে। তার অবস্থা অনেক খারাপ। সে এতটা অসুস্থ, তার ক্ষতিটা এতটা বেশি গাঢ়। এখন তার অবস্থা এরকম, হয়তো আর কিছুদিন তিনি বাঁচবেন। সমস্ত চিকিৎসা তার করা, চিকিৎসার দিক দিয়ে হলো, অনেক দিক দিয়ে হলো, সব দিক দিয়ে করেও উন্নতি আর হচ্ছে না। যখন আমার সামনে পড়েছিল সে, মানে আমার কাছে এসেছিল, তখন অনেক চেষ্টা করেছে, সমস্যায় গোড়া খুঁজে পেয়েছি, কিন্তু সমস্যা নষ্ট করার পরও মূল যে, মানে যে গোলাম, তাকে কেউ ধরতে পারছিলাম না আমরা, কোথায় আছে সেটাও পর্যন্ত না। এবং আমি সাহেব এবং আমার ভিতরে তো একটা তফাৎ, আমি তো একটা মানুষ, সব কিছু তো জানি না। তো গোলামকে আর খুঁজে পাচ্ছিলাম না। ওই সময় দিগন্ত তারা আমার পেছনে দাঁড়ানো ছিল। সে আমাকে বলল, দেখো, এখনো সুযোগ, এখনো সুযোগ। যদি আমরা এরকম একজনকে পাই, গুলজারকে, তাহলে এই ব্যক্তির পেছনে যে রয়েছে তাকে পর্যন্ত ধরে আনা সম্ভব। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে এই লোকের জন্য। যখন এই কথাটা দিগন্ত তারা আমাকে বলল, তখন একটা ব্যাপার আমি খেয়াল করলাম, তা হচ্ছে ওই লোকটার চেহারা, মানে তার চোখটা খুলে এসছে রীতিমতো, মানে তার চোখ সেইখান থেকে পপ করেছে, পপ করে চোখের কোটর থেকে বেরিয়ে মার্বেল অথবা রাবারের বলের মতো গড়িয়ে গড়িয়ে বিছানার উপরে আমার সামনে এসে পড়েছে। এবং একটা চোখের পেছনের সাইডে যেরকম নার্ভ থাকে, এই সমস্ত কিছু নিয়ে সেই চোখটা চলে আসছে আমার চোখের সামনে। কিন্তু আমি একদম শান্ত, একদম শান্ত। ওই লোকটা তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না বাকি কারা কি কি দেখছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই লোকটার চোখগুলো এখন বড় বড়। একটা তো আমার সামনেই, আর একটা ওইখানে। সে মুখ হা করে তার জিভের ভেতর থেকে কি জানি বের করে দেখানোর চেষ্টা করছে আমাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন জানি মনে হলো যে সেটা সাদা সুতা, আবার কেন জানি মনে হলো সেটা সাদা চুল, কিন্তু সব কিছু আমার কাছে অস্পষ্ট। সে উঠে বসলো। উঠে বসার পরে নিজের গলা আঙ্গুল দিয়ে টেনে ছিলল, মানে স্কিনটাকে সে ছিলল, কণ্ঠনালীটা সে ফুটা করলো আমার চোখের সামনে। আমি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছি। ওই সময় দিগন্ত তারা তার একটা স্পর্শ আমার উপরে রেখেছিল, যার কারণে আমি তখনও স্টেবল। ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি সে তার গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিল, আঙ্গুল ঢুকিয়ে কি জানি টেনে বের করলো। আমাকে দেখালো যে এটা একটা তাবিজ। এই তাবিজটা সে গিলে রেখেছিল তখন। ওই আঙ্গুল দিয়ে বের করার পরে অন্য হাতের তালুতে রেখে সেটাকে ক্যারাম বোর্ডে গুটিতে টোকা দেওয়ার মতো করে টোকা মারলো। তাবিজটা উড়ে এসে আমার উপরে পড়লো, ঠিক আমার কোলের উপরে পড়লো তাবিজ। আমি তাকে দেখছিলাম সেই লোককে। সেই লোক তখন হাসছে, গলা দিয়ে রক্ত পড়ছে, গলা দিয়ে তার রক্ত পড়ছে তখন আমার চোখের সামনে বকবকিয়ে, এবং সে নিস্তেজ হয়ে যাচ্ছে সেইটা পর্যন্ত আমি দেখলাম। তারপরে সে আরামসে শুয়ে পড়লো। সে যখন শুয়ে পড়লো, এই যে চোখটা, এই চোখটা আবার নিজে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক যেই মোশনে এসছে সেই মোশনে সে ফিরে গেল তার চোখের উপরে। গলার ফুটা গায়েব, এক চোখের কোটরে চোখ ছিল না, সেই চোখের চোখ ফিরে এসছে সেই কোটরে। সব ঠিক, লোকটা ঘুমাচ্ছে এখন। আমার উপরে আবেশ ছড়িয়ে রেখেছিল দিগন্তের তারা, যাতে আমি ভরকে না যাই। এই ভরকে যাওয়ার অবস্থাটা থেকে যখন বের হয়ে এলাম, দিগন্ত তারা যখন নিজের আবেশ সরিয়ে নিল, সে নিজের আবেশ সরিয়ে নেওয়ার সময় আমাকে বলল, আমাদের ভেলকিবাজকে বেশি প্রয়োজন। এই ব্যাপারটা এমন নয় যে অত্যন্ত বেশি জরুরি, তা না। এটা জরুরির চাইতে অনেক বেশি। এটা এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে আমাদের এমন একজনকে আসলেই দরকার,
যে এমন কাউকে যেই কোনো জায়গা থেকে যেই কোনো সময় যাতে নিয়ে আসতে পারে। সবার হাতে সেই ক্যাপাবিলিটি নেই, সবাই তা পারে না। আমি রাতের বেলা খোঁজ নিতে শুরু করলাম, কারণ আমার জানা মতে বেশ কয়েকজন ভেলকিবাজের ব্যাপারে বহর জানে। একজন তো বন্দি। একটা খোঁজ পেলাম আমি, যে খোঁজ পাওয়ার পরে বুঝতে পারলাম যে এমন একজনের খোঁজ আমাকে দেওয়া হলো, মানে যার পেছনে যদি আমরা যাই বা তাকে যদি বের করে আনার চেষ্টা করি, কাজীরা হয়তো আরো বেশি উত্তেজিত হয়ে পড়বে এখন। কিন্তু তখন আর উপায় ছিল না। অনেকগুলো দিক দেখতে হয়তো উপায় আর থাকে না। তো খোঁজ নিলাম কোন জায়গায় আছে। পরে দেখলাম যে আমাদের দেশের সীমানার ভেতরেই নেই। যখন আমাদের দেশের সীমানার ভেতরে নেই, তখন তার সেখানে যে পৌঁছানো সম্ভব না। মানে আমাদের দেশের এইখানে নেই, আমাদের এই বদ্বীপ, এই বাংলাদেশের আশপাশে কোথাও নেই, এমনকি ভারতও না। যতটুকু আমি জানতে পারলাম যে তাকে এমন এক জায়গায় বন্দি করে রাখা, যে জায়গাটার ভেতরে আশপাশে যে কোনো একটা জায়গায় অনেকটা মরুভূমির মাঝখানে যদি একটু পানির ব্যবস্থা থাকে, কিছু গাছপালা যদি থাকে, এরকম যে এলাকা থাকে, এটা ইংরেজিতে ওয়েসিস বলে, এরকম এলাকাতে তাকে আটকে রাখা। এখন লোকেশন কোথায়? যখন আমি এটা বললাম যে এরকম একটা জায়গা, যে জায়গাটা মরুভূমির মতো কিন্তু ওয়েসিস আছে, তখন দেখুন তো তারা বলে এটা তো আসলে খুঁজে বের করা খুব কঠিন, অন্য কোনো রাস্তা নেই। তখন আমি বেখেয়ালে না একটা কথা বলে বসলাম। একটা দেশের নাম আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, যে দেশটা হচ্ছে সৌদি আরব। এবং সৌদি আরবে এরকম ওয়েসিস আছে অনেক, মরুভূমির আশপাশে এমন কিছু জায়গা হয় যে জায়গাগুলোর ভিতরে পানির উৎস থাকে এবং গাছপালাও হয়। কোনো কারণ ছাড়াই সৌদি আরব নামটা মুখ দিয়ে বেরিয়ে আসছে। সে এটাকে ইশারা হিসেবে ধরে সে চলে গেল। আমার আর দিগন্তের তারার সাথে ততদিন কথা হয়নি, আনুমানিক 10 দিনের উপরে। ওই 10টা দিন সে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সে খুঁজেছে। এরকম ওয়েসিসের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সে খুঁজেছে। তো আমি আর কি করব? বসে থাকার তো উপায় নেই আর। এই এমন একটা অবস্থাতে একদিন, ততদিনে 12-13 দিন হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে আমি মসজিদে বাইরে ছিলাম। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাতে ফিরাতেই আমি বুঝতে পারলাম যে আমি আর নাই। সালাম ফিরানো পর্যন্তই, এরপরে পুরোপুরি শীতল একটা অনুভূতি আমার চারপাশে। ওই শীতল অনুভূতিতে আমি একটা জায়গা দেখতে পেলাম, যে জায়গাটাকে আমি চিনি না কোনো মতেই, কিন্তু এটা একটা জঙ্গল। এবং আমি দেখতে পাচ্ছি দিগন্তের তারা সেখানে এগিয়ে যাচ্ছে। আমি কখনো কিন্তু তার পা দেখিনি, কখনো কিন্তু তার নিচের অংশ দেখিনি। এইবারও আমি ওইভাবে দেখছি তাকে। সে এগিয়ে আসছে, আর তার কাঁধে কে যেন, মানে অস্পষ্টভাবে মনে হলো কোনো ঝোলা বা কোনো কিছু, মানে ব্যাগ, কিন্তু ওটার ভেতরে কেউ আছে। এবং সে ওই ব্যাগটাকে ক্যারি করে নিয়ে আসছে। যেই জায়গাটাতে সে এসে দাঁড়ালো, ওই জায়গাটাতে একটা গাছ আছে, সামনে একটু জায়গা রয়েছে। বস্তাটা ফেলে দিল সেখানে। বস্তা ফেলে দিতেই বস্তা থেকে একটা হাওয়া বেরিয়ে এলো, একটা হাওয়া। এই হাওয়াটা বেরিয়ে এসে চারপাশে ঘূর্ণি দিল একবার, ঘূর্ণি দিয়েই গাছের আগাতে উঠে গেল। এবং উঠে যাবার পরে দেখে মনে হলো যেন একটা হনুমান গাছের আগায় বসে আছে। এবং এই সময়টুকুর ভেতরে যখন এই ব্যাগ থেকে হাওয়াটা বেরিয়ে এসে ঘূর্ণি দেয়, দেখুন তো তার হাব ভাব দেখে বুঝতে পারলাম যে সে অ্যান্টিসিপেট করেনি যে ব্যাগ থেকে সে বেরিয়ে এইভাবে বাতাসে ঘূর্ণি দিয়ে গাছে উঠে যাবে। মানে দেখুন তো তারা সেটা আন্দাজ করেনি। আমার ঘোরটা কেটে গেল। আমি মসজিদের বাইরে বেরিয়ে এলাম। 1 ঘন্টা পরে আমি বুঝতে পারলাম যে আমি যা দেখেছি ওটা এক্স্যাক্ট ওই সময় ঘটছিল। মানে দিগন্তের তারা তাকে ধরে এনেছিল, পেয়েছিল। এখন সে অ্যান্টিসিপেট করেনি যে এই ব্যাগ থেকে সে বেরিয়ে আসবে। মানে তাকে যেইভাবে নিয়ে আনা হয়েছে,
সেই বন্দি দশা থেকে সে মুক্ত হয়ে যাবে এবং সে বেরিয়ে আসবে। এখন সে গাছে। মূল ব্যাপার হচ্ছে যে এই মুক্ত থাকা অবস্থায় তাকে ধরে আনা সম্ভব না। তাকে বন্দি থাকা অবস্থায় কিন্তু ধরেছে দিগন্তের তারায়, ঠিক যেইভাবে তাকে বন্দি করে রাখা ছিল সেইভাবেই। কিন্তু যখন তাকে মানে মুক্ত করার মতো একটা অবস্থা তৈরি হয়, ওই সময় কিন্তু সে মুক্ত হয়েই কিন্তু পালিয়ে যায়, পালিয়ে কিন্তু এই গাছের উপরে উঠে বসেছে। এখন দিগন্ত তারা বেশ কয়েকবার চেষ্টা করেছে তাকে ওইখান থেকে ধরার, কিন্তু ও অনেক বেশি গতিতে ছোটাফেরা করতে পারে, উঠতে পারে না। কিন্তু কিন্তু গাছের উপরে যদি আঘাতে থাকে, আপনি আঘাতে যাবেন তো গোড়ায় পৌঁছে যাবে, গোড়াতে যদি যান তো আরেক জায়গায় পৌঁছে যাবে। এই স্বভাব চরিত্র সব কিছু দেখলে মনে হয় ভূত। আমরা কল্পনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা শুনি না, ভূতদের ব্যাপারে। তারা গাছে বসে থাকে, তারা নড়াচড়া করে, তারা ভেলকিবাজি করে। ওর অবস্থা অনেকটা এরকম। তখন দেখুন তো তারা আমাকে বললো যে সে কোথায় রেখেছিল তাকে। সেই দিন রাতে আমি জানতাম যে দেখুন তো তারা তাকে ধরে ফেলবে, কিন্তু সেই আল্লাহর বান্দাকে ধরা যায়নি সেই দিন রাতেও। সেদিন রাতেও তাকে ধরা যায়নি, এবং দিগন্ত তারা তো জানতো না যে মুক্ত হওয়ার পরে সেই অবস্থা করবে। এখন সে মুক্ত হয়ে বারবার একই কথা বলছে যে আমাকে আমার প্রশ্নের উত্তর দাও, আমাকে নিয়ে যাবো, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। তখন আমি দিগন্ত তারাকে বললাম, সবাই কি ওই গল্পের চরিত্রের মতো এক একজন? কেউ বিক্রম, কেউ বেতাল, প্রশ্ন করবে, উত্তর দিলে আসবে, না দিলেও আসবে, এরকম ঘটনা ঘটে এক একজন। দিগন্ত তারা তখন আমাকে বলল যে যদি তুমি থাকো, ও তোমার পেছনে ব্যস্ত থাকবে, আমি ওকে ধরে ফেলতে পারবো। তা আমি তখন দিগন্ত তারা বললাম ঠিক আছে, যাব। পরের দিন অনেক জার্নি করে আমি কিন্তু ওই জায়গায় যেয়ে পৌঁছাই, এবং ভেতরে অনেক দূর হাঁটতে হয় আমাকে। মূল একটা গ্রাম, এটা একটা গ্রাম, জঙ্গলের মতো একটা গ্রাম, বেশি দূরে না, বর্ডার মানে সীমান্তবর্তী একটা এলাকা। এবং আমি যখন ওই জায়গায় যেয়ে পৌঁছাই, চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার রাতের। অবশ্য পায়ে গামবুট পরা। আমি জঙ্গলের ভেতরে খুব সাবধানে চলাফেরা করার চেষ্টা করি যদি প্ল্যান করে যাই। পায়ে গামবুট পরা, যেটা একেবারে হাঁটুর উপরে পর্যন্ত রাখা, অন্যান্য জিনিসপত্র পেঁচিয়ে রাখা, যাতে যাতে মানে অস্বস্তি অনুভব না করি। দুই হাতে ভালো মতো গ্লাভস পরা। মানে কেন জানি আমি একদম খুব বেশি প্রিকশন রেখেছিলাম ওই সময়, জানি না কেন। এখন সে গাছ আমার চোখের সামনে, এবং আমি ওই গাছে কোনো কাউকে দেখছি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে গাছের পেছনে যে বসে আছে সে গাছের উপরে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ রেখে দিয়েছে। মানে সে গাছকে চাইলে যে কোনো একদিক থেকে নাড়াতে পারবে। এখন কেন জানি আমার মনে হচ্ছিল যে গাছের পেছনের সাইডে কেউ গাছের সাথে একদম মিশে রয়েছে। আমার এটা মনে হওয়ার সাথে সাথে আমি দিগন্ত তারাকে বললাম, দেখো মনে হয় ও গাছের সাথে মিশে আছে। দিগন্ত তারা আমাকে কিন্তু বললো যে হ্যাঁ, ও গাছের সাথে মিশে রয়েছে। ঠিক ওই সময় উত্তর আসলো গাছের পেছন থেকে, একদম সঠিক কথা, তোমরা শুনতে পেরেছ, আমি এইখানে। কি জানি একটা উকি দিল গাছের পেছন থেকে, আমি বুঝতে পারলাম না, কিছু একটা উকি দিয়ে আবার লুকিয়ে গেল। তো আমি সরাসরি বললাম যে পেছনে না থেকে সামনে আসুন, আমারই লোক, এই লোক আমার লোক। আমি দিগন্ত তারা কি ইশারা করে বললাম, আমার লোক গিয়েছে আপনাকে মুক্ত করে আনার জন্য। আপনি বন্দী ছিলেন, এই বন্দি দশা থেকে আপনাকে মুক্ত করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, আমার আপনার সাহায্যের দরকার। গাছের পেছনের থেকে না ভ্যাঙানি শব্দ আসলো, বাচ্চারা যেরকম জিভ বের করে ভেঙে না, ওইভাবে ভ্যাঙানি শব্দ আসলো। গাছের পেছনের দিক থেকে যে বেরিয়ে আসলো তার সাইজ হচ্ছে বেটে বামন, চেহারাটা বেটে বামনের মতো, পুরো শরীরটা বেটে বামনের মতো, তার হাত পা সব দেখতে পাচ্ছি আমি। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে হেসে দিয়ে বলল, কি বিশ্বাস হয় না যে আমি রূপ ধরে তোমাদের সামনে এসে পড়েছি?
দেখো এই অবস্থায় যদি আমাকে গুলি মারো আমি মরে যাব, তো আমাকে কেউ গুলি মারো না। এই কথা বলে সে গাছের উপর আবার লাফিয়ে উঠল। মানে যেইভাবে একটা মানুষ গাছে উঠতে পারবে না সেইভাবেই সে উঠল, যা দেখলে অ্যাবনর্মাল লাগে। সে গাছের উপরে উঠল, কোন দিক থেকে তার হাতের ভেতরে সাথে সাথে দুটো পুতুল চলে এলো, যে পুতুলের রশি বা সুতো টাঙানো থাকে। ওই যে এক ধরনের পুতুল খেলা হয় না, যে পুতুল খেলাটা খেলে তার হাতে থাকে রশিগুলো, পুতুলের সাথে সেই রশি টাঙানো থাকে এবং হাতের আঙ্গুলের মুভমেন্ট ওই যে পুতুলটা চালাচ্ছে সে তার মুখ দিয়ে বুঝায়, হাতের আঙ্গুলের মুভমেন্ট হয়, মনে হয় যে পুতুলটা নড়াচড়া করছে। পাপেটিয়াররা যেভাবে করে আর কি। তার এক হাতে পুতুল, মানে সে পাপেটিয়ার এখন, এবং সে ওইভাবে খেলা করতে করতে সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। তাই আমি দিগন্ত তারার দিকে তাকালাম। সে এতটা রেগে আছে যেটা সে বোঝাতে পারছে না কাউকে। তা আমি একটু কাছে গেলাম। কাছে যাবার পরে আমি তাকে বললাম যে আপনি নিচে আসুন, আমার সাথে কি আপনারা যাবেন না? আপনাকে তো যেতে হবে আমার সাথে। তখন সে গাছ থেকে নিচের দিকে লাফ দিল এমনভাবে যেন সেটা বাচ্চা ছেলে। রেলিংয়ের উপর থেকে লাফ দিল, সে আমার সামনে পড়লো, একেবারে পড়ে গেছে, মানে নিজের পায়ে দাঁড়ায়নি, পড়ে গেছে রীতিমতো। গড়াগড়ি থেকে সে উঠল। সে এমনভাবে উঠল, ওই ওঠার সময় আমি লক্ষ্য করলাম যে তার চেহারার বিকৃতিটা, এবার তার চেহারার বিকৃতি একদম স্পষ্ট, যেন কেউ তার চেহারার ভেতরে কুপিয়েছে অনেকক্ষণ। নাক বোঝা যায় না, গাল বোঝা যায়, কিন্তু সে গাল বোঝা যায় এইভাবেই যে কোপানোর কারণে চামড়া এবং হাড় আলগা হয়ে লেগে রয়েছে কোনো রকম। আর চোখের কোনো অস্তিত্ব সহজে বোঝাই যায় না। সে আমার দিকে তাকালো, এবার আস্তে করে একবার এরকম একটা শব্দ করলো। এই এতক্ষণ যার ভেতরে একটা দুষ্টুমির রূপ ছিল না, তার রূপটা এখন বদলে গেছে। সে এমনভাবে বসলো যেন সে একজন সাধু। ওই গাছে করে সে এমনভাবে বসলো, বসার সাথে সাথে তার এই যে বাচ্চাদের যে রূপ, এই যে বেটে বামন রূপ, এই সমস্ত রূপ গায়েব হয়ে গেল। আমার সামনে যখন একটা লোক বসা, যার আকৃতি বসার কারণেই 3 ফিটের মতো, তার নাকের নিচে গোফ রয়েছে, গোফটা কিন্তু চিকন কিন্তু লম্বা। তাসের ঘরে জোকারের অনেক সময় গোফ থাকে না, যে গোফটা পেঁচানো থাকে একটু লম্বা, এরকম। তার মাথাটা চিকন, লম্বাটায় মাথা, চিকন লম্বাটায় মাথা, মানুষের মতো রূপী একদম বসে রয়েছে। তার বাম হাতে সে পাপেটিয়ারের পুতুল, আর ডান হাতের নিচে হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে মাটিতে গোল কি জানি একটা জ্বলে উঠলো, মানে গোল। তার চারপাশে জল জল করছে রীতিমতো, এবং মাঝখানে জায়গাটা গোল। এই দুষ্টুমি সমস্ত কিছু বদলে গেছে। যে দুষ্টুমিটা চেহারার ভিতরে ছিল, কথার ভেতরে ছিল, সে সব কিছু বদলে গেছে। এবং সে ওই সময় আমার দিকে তাকালো, মানে একটা চিৎকার দিল প্রথমে, তারপরে তার চোখগুলো বড় হয়ে গেল, যেন সে আমাকে শাসাচ্ছে। সে শাসাচ্ছে, তার নিঃশ্বাস যেন বেড়ে গেছে। সে তো মানুষ না, কিন্তু তারপরও তার নিঃশ্বাসটা যে বেড়ে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যেই নিঃশ্বাসটা ফেলার শব্দ আসে না, শ্বাস প্রশ্বাস ফেলার শব্দ, ওই শ্বাস প্রশ্বাস ফেলার শব্দ চারপাশে। হঠাৎ করে সে ওই পাপেটিয়ারের হাতকে আরেকটু উঁচু করলো, যেন সে অনেক দূরে ইশারা করছে। ওই দিক থেকে ইশারা করে সে এইভাবে বলল যে আমি ভূতকাল থেকে ভূত হাজির করতে পারি, আর তোরা আসছিস আমাকে বন্দি করতে। আমি ভূতকাল থেকে ভূত নিয়ে আসতে পারবো, যে ভূত জীবিত না, যেই ভূত জীবিত না সেই ভূত আমি নিয়ে আসতে পারবো, আর তোরা আমাকে বন্দি করতে এসছিস। আমি তো নিজে এসছি তোদের সাথে,
তুই আমাকে নিয়ে আনার যে চিন্তা ভাবনা করেছিস, তোর মনে হয় যে আমি বন্দী ছিলাম সেখানে? হ্যাঁ, আমি বন্দী ছিলাম। আর আমি জানি আমি মুক্তি পাবো কিভাবে। তোকে দেখেছি দেখেই তো তোর সাথে চলে এসছি। এই যে দেখ, আমাকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না। বলেছি না আমি ভূতকাল থেকে ভূত ধরে আনতে পারি। তুমি তোমার পেছনের দিকে তাকো। এই কথাটা সে আমাকে বললো। তাই আমি পেছনের দিকে তাকাতে যাবো, ওই সময় দিগন্ত তারা আমাকে বললো তাকিও না। তুমি আর তাকাইনি। সে দিগন্ত তারার দিকে তাকালো এবং সে দিগন্ত তারার দিকে তাকিয়ে এবার আমার দিকে তাকিয়ে বলল, এইটা তো আমি জানি, আগে আমাকে কাকে সাহায্য করতে হবে। দিগন্ত তারার দিকে তাকিয়ে সে বলছে। আমি তাকে বললাম যে এমনটা না করলে হয় না। আমি কেন এসেছি আমি আপনাকে বলি। আমার খুব বিপদ। এই সময় সে আমাকে থামিয়ে দেয়। সে আমাকে বলল, তোমার বিপদ? তোমার বিপদটা শেষ হবে না কোথাও। তোমার যদি মনে হয় যে কিছু সময়ের জন্য তুমি সুখে থাকো, কিছু সময়ের জন্য যদি তোমার মনে হয় যে তোমার কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু নেই, পরবর্তীতে সমস্যাগুলো এমনভাবে জট পাকিয়ে তোমাকে ধরবে যে তোমার প্রত্যেকবার মনে চাইবে যদি মরে গেলেই ভালো হয়। তুমি কিসের পেছনে ছুটছো তুমি জানো? যাদের পেছনে তুমি ছুটছো তারা কি করতে পারে জানো? তুমি জানো না। তারা এতটা ক্ষমতা লোভী যে তারা এই দুনিয়ার সমস্ত জায়গায় নিজেদেরকে বসিয়ে পুরো দুনিয়ার উপরে ইশারা ঘোরাচ্ছে। আর তুমি জানো সে আমার সাথে কথা বলে। সে আমার সাথে কথা বলে আর সে আমাকে বলছে আমি যাতে তোমার উপকার করি। আমি যদি তোমার উপকার করি তাহলে তোমার ভালো, অবশ্যই ভালো। সেও আমাকে বলছে আমি যাতে তোমার উপকার করি, কিন্তু আমি তোমার উপকার করব না, কারণ আমি তার কথা শুনি না। তুমি তার কথা শুনতে পারো হয়তো। এই যে এখন সে তোমাকে কি বলছে আমি তা শুনতে পাচ্ছি। সে বলছে আমার গলা ধর আর টিপে আমাকে মেরে ফেল। কি তাই না? সে তোমাকে এই কথা বলছে, তাই না? তাই না? তাই না? আমি জানি না কেন, আমি জানি না কেন তার এই কথাটা সত্য। কারণ ওই সময়টাতে হঠাৎ করে আমার মনের ভেতরে একটা খেয়াল এলো যে আমি চাইলে তো এখনই উঠে যে এর গলা চেপে ধরে চাপটে ধরতে পারি একে আমি। আর সে তখন আমাকে এই কথাটা বলল। তখন আমি জিজ্ঞেস করলাম কে তোমার সাথে কথা বলে? সে তখন আমাকে বলল এই তো আপনি থেকে তুমিতে নেমে এলে। যে তোমার সাথে কথা বলে সে আমার সাথে কথা বলে, সে তার সাথেও কথা বলে, সে তার সাথেও কথা বলে, সে সবার সাথে কথা বলে। তোমার সামনে এসছে তো কয়েকবার, তবে দেখতেই পাও নাই। দেখতে পাবে কিভাবে? সে সব সময় তার পেছনের দিকটা তোমার দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্যই তুমি একটা ছোট্ট লেজ, নিতম্ব আর কালো পশম দেখতে পাও। সে তোমার দিকে ঘুরে থাকে, সে তোমার সামনে থাকে না। অনেকের সামনে সে অজগরের মতো, কারোর সামনে সে পাখির মতো, কারোর সামনে তার নিজের রূপের মতো। তুমি জানো সে কে? আমি উত্তর দিলাম ইবলিস। এমন ভাবে সে উত্তর দিল, মানে তার চেহারাটা নাড়ালো যেন সে একনলেজ করলো আমি যখন ইবলিসের নাম বললাম। তখন আমি তাকে আবার উত্তর দিলাম, মানে জিজ্ঞেস করলাম ভালো, সাথে যাবি না? ঠিক এভাবে বললাম। আমি বুঝাচ্ছিলাম যে আমার ভেতরে ইন্টেন্সিটি কিরকম। তখন আমি মুহূর্তের ভেতরে যে একটু পরিবর্তন হতে পারি এটা ওই সময় ছিল, এখন না। আমার ইন্টেনশন একদম ক্লিয়ার। আমি আমার অন্তরের ভেতরে একটা ছবি বারবার দেখছিলাম, সেটা হচ্ছে যে আমি একে গলায় দড়ি পেঁচিয়ে সে দড়ি টান দিচ্ছি। আমি এই ছবিটা দেখছিলাম বারবার। এই জন্যই আমি তাকে এইভাবে বললাম। এবং সেও যেন আমার ভাবনাটা ভেতরে দেখতে পাচ্ছিল। তখন সে আমাকে বলল তোমাকে যখন এই কথা বলছে আর আমাকে বলছে যে আমি যাতে তোমার সাথে চলে যাই, তা কি হতে পারে নাকি?
ঠিক এই সময় দিগন্ত তারা একদম চিৎকার করে উঠল, কারণ তার ধৈর্যের বাইরে চলে যাচ্ছিল। তার ধৈর্যের বাইরে চলে যাওয়ার কারণে সে চিৎকার করে উঠলো এবং সে বলতে লাগলো, তুই এখনই যাবি না তা আমি তোকে এখান থেকে টেনে নিয়ে যাব। সে দিগন্ত তারার দিকে তাকালো এবং সে দিগন্ত তার দিকে তাকিয়ে বলল, ভূতকাল থেকে ভূত ধরে আনি, দাঁড়াও, আমার হাতের দিকে তাকা। সে আমাকে বলল, আমার হাতের দিকে তাকা। ওর ওই হাত, যে হাতের নিচে গোল হয়ে আছে একটা অন্ধকার, যে অন্ধকারের চারপাশে আবার জ্বলছে, ওই হাত দিয়ে সে কি জানি নাড়াচ্ছে। ওই হাত দিয়ে সে কি জানি নাড়াচ্ছে এবং তার হাতের পুতুলগুলো, অপর হাতের পুতুলগুলো কিভাবে জানি নড়াচড়া করতে শুরু করেছে। অদ্ভুতভাবে তারা নড়াচড়া করছে। হঠাৎ করে সে এটা বলতে লাগলো, মনে পড়ে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে 13 বছরের ছেলেটাকে, মনে পড়ে তোমার? এই যে দেখো, পুতুলের ভেতরে চলে এসছে ভূত, ওই ভূত এখন তোমার চোখের সামনে চলে আসবে, দেখো। হাতের একটা তুড়ি মারল এভাবে, যেন মনে হলো ওই বাম হাতের পুতুলগুলো থেকে মানে একটা শক্তি ট্রান্সফার করলো তার ঘাড় হয়ে ডান হাত দিয়ে, ঠিক ওই যে গোল জায়গাটা, যে জায়গাটা গোল অন্ধকারের চারপাশ জল করছে, সেই জায়গায় এনার্জিটা ট্রান্সফার হলো। এরপরে গাছের পেছনের দিক থেকে একটা ছেলে এসে দাঁড়ালো। এটা ছেলে 13 বছরের ছেলে। আমাদের দেশি না, কেন যদি দেখে মনে হলো আফগানিস্তানের লোক, এরকমই লাগলো। বেশভূষা তো ওরকমই, দাঁড়িয়ে আছে। সে তখন বলছে, ভূতকাল থেকে ভূত ধরে নিয়ে আসছি, যে ভূতকে হত্যা করা হয়েছে ভাট্টির মধ্যে ফেলে দিয়ে। আচ্ছা, মনে পড়ে কিভাবে হত্যা করেছিলে নাকি আমি বলবো? অবশ্য তুমি তোমার এতগুলো বছরের শক্তিকে পুরোপুরি নিমজ্জিত করে দিতেই পারো, এটা তোমার ব্যাপার। কিন্তু তুমি তো এই 13 বছরের ছেলেকে মেরেছ। দিগন্ত তারার দিকে ইশারা করে সে তখন কথাটা বলছে। আমার ওইরকম স্বভাব নাই যে কারোর কথায় গলে যাই বা কারোর কথায় কারোর প্রতি সন্দেহ প্রকাশ করি, আমার এই স্বভাব নেই। ভেলকিবাজ ভেলকি দেখাবে, স্বাভাবিক। ভূতকাল থেকে সে ভূত ধরে নিয়ে আসছে, জীবন্ত ভূত। আমি তাকিয়ে দেখছি যে এটাকে, তো হঠাৎ করে আমার হাসি আসতে শুরু করলো। আমার হাসি আসলো ঠিকই, কিন্তু কেন জানি আমার মন বলল, আমি যাকে দেখছি একে আসলেই ফেলে দিয়েছিল ভাট্টির ভেতরে। আমার ভেতর থেকে কে জানি বলছিল যে না, আসলে ভাট্টির ভেতরে ফেলে দিয়েছিল। আমি তখন তাকালাম তার দিকে, ভেলকিবাজের দিকে। তখন পর্যন্ত কিন্তু ভেলকিবাজ তার নাম বলেনি। তো ভেলকিবাজ তখন পুতুল যেভাবে নাড়ায়, ওই বাম হাত যেহেতু তার, ওই বাম হাতে তো ওই পুতুলগুলো সে নাড়াতে শুরু করলো এবং এই 13 বছরের ছেলেটা তখন কথা বলতে শুরু করলো। কিভাবে তাকে ধাক্কা দিয়ে দিগন্তের তারা ভাট্টির ভেতরে ফেলে দিয়েছিল সে সেটা বলতে শুরু করলো। হাঁটছে আমাদের সামনে, ভূতকাল থেকে ধরে আনা ভূত। বিশ্বাস হয় ভেলকিবাজের কাজ? আমার চোখের সামনে মরা একটা মানুষ হাঁটছে এবং সে বলে বেড়াচ্ছে যে তাকে কিভাবে ভাট্টির ভেতরে ধাক্কা দিয়ে দিগন্ত তারা ফেলে দিয়েছে। আমি শুনছি চুপচাপ, শোনা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমি হঠাৎ করে আমার হাত উঠাই এই জন্য যাতে সমস্ত ভেলকিবাজি থামে, এবং যেই ভেলকিটা আমি আমার চোখের সামনে দেখছি, যে 13 বছরের ছেলেটা, যে আমি ইশারা দেওয়ার পরে যখন সবকিছু থেমে গেল, ওর কথা বলা থেমে গেল, আমি শুধু এই কথাটা বললাম, গায়েব হয়ে যা যেখান থেকে আসছিস। শুধু এই কথাটাই বললাম, এবং এই কথাটা বলার পরে আমি জানি না কেন, কিন্তু আমার ইন্টেন্সিটি ছিল অন্যরকম। আমি এখনো সেই ইন্টেন্সিটি ফিল করি আমার ভেতরে। আমি জানি না, আমি শুধু এটা জানি, আমি যখন বলেছি তুই এখান থেকে গায়েব হয়ে যা,
আমার ইন্টেনশন ছিল একটাই, যদি মানুষও হয়ে থাকে 13 বছরের বাচ্চাটা যেটা আমার সামনে, আমি উঠে যেয়ে বাম হাত দিয়ে এর গলা চেপে একেবারে ঘাড়ি ভেঙে ফেলবো। আমি বলার পরে কিন্তু গায়েব হয়ে গেল। আমার সামনে যে ভেলকি বাজে ঘটনা ঘটালো, সে আমার দিকে তাকিয়ে আছে একটু আশ্চর্য হয়ে, যে তার ভেলকিটা একটা কথার একটা কমান্ডের উপরে তার ভেলকি নষ্ট হয়ে যাবে কিভাবে। তো সে অবাক হয়, এবং অবাক হয় দেখে আমি তাকে উত্তর দিলাম নিজে থেকেই, অবাক হয়। মানুষজন অবাক হয়, তোর তো অবাক হওয়ার কথা না। তুই না আমাদের ব্যাপারে জানিস, তার ব্যাপারে জানিস, যে তোকে মুক্ত করার জন্য সবকিছু করলো, তার ব্যাপারেও তুই সব জানিস, আমার ব্যাপারেও তুই সব জানিস। ওইখান থেকে সে পাল্টা উত্তর দিল হাসি দিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর আসল নাম কি বল। তো সে নাম বললো না তখন প্রথমবারে। তখন আমি বললাম যে আমি তো এক নাম তো জানি, গুলজার। তখন সে হাসলো। সে বলল যে এক নাম যেহেতু জানিস, আর কি করতে পারি বল। তোর কাছে আমি যাব না, তুই আমাকে যেইভাবেই ডাকিস না কেন আমি তোর কাছে যাব না। যাব শুধুমাত্র একটা মাত্র শর্তে, আমি ভূতকাল থেকে ভূত ধরে নিয়ে আসবো। ওই ভূতের সাথে তোরা কি করেছিস সেটা আমার সামনে তোরা স্বীকার কর। যতক্ষণ পর্যন্ত তোরা স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমি তোদের সাথে যাব না। স্বীকার কর। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, যদি এরকমই হয়, মানে তোমার যত খেলা, এই সমস্ত কিছু খেলার হিসেবে, খেলার নিয়মে এদিক ওদিক করে যত কিছুই করো নাই, তারপরও যদি মনে হয় যে না, এই এই ঢঙের খেলা খেলে তোমাকে সাথে নিয়ে যেতে হবে, তো এমন খেলা তো খেলছি না, তাই না। আমি উঠে দাঁড়াই, এবং উঠে দাঁড়াতে দাঁড়াতে তাকে বলি যে আর কোনো খেলা না, উঠ। তো আমি যখন এই কথা বলতে বলতে এক কদম দিয়েও দিই ওর দিকে, ওর সাথে সাথে ও চারপাশে আগুনের একটা বেড়া তৈরি করে। এবং আমি জানি না আমি কেন জানি ওই তাপ টের পাচ্ছিলাম, কিন্তু ওইখানে কিন্তু কোনো আগুন নেই। চোখে দেখা যায় যে আগুনটা জ্বলছে, কিন্তু এটা তো ওই আগুন না, এটা হচ্ছে এক ধরনের নীল আগুন, যে আগুনটা কোনো কিছুই না, জাস্ট মনে হয় যে এটা আগুন, কিন্তু ধরলে কোনো রকম তাপ লাগে না, কিন্তু আমি তাপ পাচ্ছিলাম। সে পিছিয়ে গেল এবং সে আমাকে বলতে লাগলো, ভূতকালের ভূতের প্রশ্নের উত্তর তারপরে সব। আমার কাজ এইটাই। আমি ভেলকিবাজ, আমি পাপেটিয়ার। আমি ভূতকাল থেকে ভূত ধরে আনি, আর ভূতকালকেই দেখি, আর ভূতের সাথেই কথা বলি। আমার মতো সবাই না, দুনিয়াতে অল্প কয়েকজনকে পাবে জীবিত যে আমার মতো। আমি আলাদা। মুক্ত করেছিস এই জন্য কিন্তু যাব না, আমার হিসেব মতো আমি যাব। তো আমার হিসেব হলো একটাই, ভূতকালের ভূতের মুখোমুখি হও। তখন আমি বললাম যে ভূতকালের ভূতের মুখোমুখি কি, তুই কি বিচারক? হ্যাঁ। তুই কি থেরাপিস্ট, যে তুই থেরাপি দিবি, মেন্টাল থেরাপি? ওই যে দেখ, এই যে দাঁড়ায় আছে, ওর কোনো ঘিলু নাই, তোরও ঘিলু নাই। ঘিলু এক খালি আমার মাথার ভেতরে আছে। এই মাথাটা যদি এখন জাস্ট ফাইটা বের হয়ে আসে না, ওই গিলুগুলাই পাশে পাশে ছড়াইয়া পড়বে শুধুমাত্র, আর কিচ্ছু না। তো এই ভূতকালের ভূতের এই সমস্ত কিছু বাদ দে। তুই চল আমার সাথে, চল। তো আমি আরেক কদম দিলাম। ওই কদম দেওয়ার পরে আমার যেটা মনে হলো যে আমার পা উড়ে গেছে। মানে আমি জানি না আমি দাঁড়ানো অবস্থা থেকে কিভাবে মাটিতে পড়লাম, আমি জানি না আসলে, এখনো অস্পষ্ট আমার কাছে। কিন্তু আমাকে কেন জানি মনে হয় যে আমার পা উড়ে গেছে। তো আমি যখন পড়লাম তখনও দিগন্ত তারা আমার কাছে আসেনি কেন জানি।
আমি তো পড়ে গেছি, পড়ে থেকে উঠে বসলাম। জ্বরের রোগীর শরীর যখন হঠাৎ ঠান্ডা হয়ে যায়, তার শরীর এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেরকম অনুভূতি লাগে, এরকম একটা অনুভূতি এখন আমার। আমি বসে আছি, মানে উঠে বসছি। এই যে গামবুট, এই গামবুটের কারণে কিন্তু আমি পা মেলে বসি, পা ভাঁজ করে না। আমি ওই সময় খেয়াল করলাম কি দিগন্ত তারা মানে মানে সে এতটা রেগে আছে যে তার দৃষ্টিটা যে একেবারে এই ভেলকি বা গুলজারের উপরে, মানে তা বোঝার দ্বিতীয়বার কোনো উপায় দরকার পড়ে না বোঝার জন্য। অন্তরই বলে সব। এবং সে দিগন্ত তার রাগটাকে বুঝতে পারছিল, কিন্তু সে নিজে একটা প্রোটেকশন তৈরি করে রেখেছিল। সে নিজের প্রোটেকশন তৈরি করে রেখেছিল। এবং ওই ভেলকিবাজ, দেখুন, ভেলকিবাজ পছন্দ করে ভেলকি দেখাতে, এই সমস্ত কিছু যা হচ্ছে সব ভেলকিবাজে ভেলকি দেখানোর। সে একটা ভেলকি তৈরি করলো। আবার বুঝতে পারলাম যে দিগন্ত তারার উদ্দেশ্যেই। ভেলকি কিভাবে তৈরি করে? কারণ চারপাশ বদলে যাচ্ছে। আমি তো মাটির উপরে পড়ে রয়েছি, আসল মাটি। এই মাটি এখন কেন জানি মনে হচ্ছে আমি মাটির উপরেই, কিন্তু ওই ভেলকি বাজার যে জায়গাটাকে ভেলকি সে দেখাচ্ছে, ওই জায়গা এবং দিগন্ত তারা যে জায়গায় দাঁড়ানো, এই জায়গাটা জাস্ট বদলে গেছে। আমি কয়েকজন মানুষ দেখলাম বসা। ঘাড় বাঁকিয়ে গুলজার আমার দিকে তাকালো, বলল, এই যে ভূত কালের ভূত, এই সবগুলা ভূত মরে গেছে। এই সবগুলা ভূত, যে কয়টা ভূতকে তুমি দেখতে পাচ্ছ, সবগুলো ভূত মরা। এবং এই মরা ভূতগুলোর মারার কাজ তার। সে কিভাবে এদেরকে মেরেছে জানো? আমি বলবো? দিগন্ত তার দিকে সে তাকালো। তারপরে সে আমার দিকে তাকিয়ে বলল, রাগ অনেক তার। তখন আমি বললাম যে ওর রাগ তুই দেখিস নাই। এ কথা বলে আমি নিজের কোমর সোজা করার চেষ্টা করে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। আমি আমার কানে শুনতে পাচ্ছি ভেলকি বাজার কথা। সে বলছে, একটা বয়স্ক মানুষ ছিল বাইরে। সেই বয়স্ক মানুষের শরীরের ভেতরে ঢুকেছে সে। ওই বয়স্ক মানুষকে সে নিজে কেটে টুকরো টুকরো করতে চাচ্ছিল, কিন্তু সে পারছিল না। সবসময় তো ক্ষমতা ব্যবহার করতে পারে না। একবার যদি ক্ষমতা ব্যবহার করে, এরপরে কয়েক বছর কিচ্ছু করতে পারে না, ক্ষমতা গায়েব হয়ে যায়। তো উপায় কি? উপায় হলো যে সেই বুড়ো ব্যাটার ভেতরে ঢুকো। ওই যে দেখো, ওই যে ভূত, ওই ভূত দেখতে পাচ্ছ, এই ভূত এই বুড়ো ব্যাটার ভেতরে ঢুকে সে সেই ঘরটার ভেতরে ঢুকেছিল, যে ঘরের ভেতরে এই যে বাকি ভূতগুলো এখন তারা ছিল সেই ঘরে। সবার আগে কি করেছে জানো? সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর পরে এই ভূত, দেখো, এই ভূত চেয়ারে বসা, এই ভূতের কাছে আসছিল সে আগে। দেখো, সে কিন্তু একজন ভূতের ভেতরে প্রবেশ করে সবাইকে ঘুম পাড়িয়ে সে তার প্রথম শিকারের কাছে আসছে, যে শিকারকে সে দ্বিতীয়বার হয়তো খুন করত, কিন্তু প্রথমবার সে খুন করতো সেই ভূতকে, যে ভূতের উপরে সে নিজের আবেশ ছড়িয়েছে। কারণ ওই যে সে কারো গলা টিপতে পারছে না, এখন যদি কাউকে খুন করতে হয়, কাউকে ধাক্কা পর্যন্ত যদি দিতে হয়, তাকে একটা ভূতের উপরে উঠতে হবে। ভূত কালের ভূত। এ লোক তো অজ্ঞান। সে অজ্ঞান লোকের জীব সবার আগে সে কাটে। জীব কিভাবে কাটে জানো? না ছুরি কাছি কোনো কিছু দিয়ে না, তার মুখটাকে সে দুই হাত দিয়ে ফাঁক করে সে হাত দিয়ে তার জিহ্বাটা টেনে বের করে আনে যতটুকু পারা যায়। এরপরে সে হাঁ করে কামড় দেয়। যখন তুমি জিভের মধ্যে কামড় দিবে, সে ব্যক্তি অজ্ঞান হলেও সেটা টের পাবে, জেগে না উঠতে পারে,
কিন্তু সে টের পাবে, এবং কামড় দিয়ে জিভ তো আলাদা করা যায় না। সেই পুরো ভূতের উপরে সে বসে রয়েছে, সেই ব্যক্তির জিভের উপরে কামড় দিয়ে সেই জিভ ছেঁড়ার চেষ্টা করে যাচ্ছে। রক্ত লিক লিক করছে চারপাশে। ওই ভূত রক্ত গিলছে, কিন্তু শুধু ওই ভূত গিলছে না, সে নিজেও তো সেই রক্ত গিলছে, তাই না? রক্ত রক্ত রক্ত। তার জিভটা টেনে এসে ছেড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু কামড়ে তো জিভ টেনে ছেড়ে ফেলা যাবে না। তো কামড়ে যতটুকু পেরেছে ততটুকু নিজের মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে বাইরে ফেলে পর্যন্ত দিয়েছে। এখন তার চোখের সামনে এমন একজন ব্যক্তি যার মুখটা খোলা, ভেতরে রক্ত, এবং তার জিভের এক অংশ নাই। তুমি হলে কি করতে? তুমি ছেড়ে দিতে? সে ছাড়ে নাই। সে আঙ্গুল ঢুকিয়ে ওই লোকের চোখ টেনে বের করে নিয়ে এসছে। যে জায়গা দিয়ে আঙ্গুল ঢুকিয়েছে ওই জায়গা দিয়ে আঙ্গুল ঢোকানোর কারণে চোখের কিছু অংশ প্রায় সাবানের মতো লেপটে গিয়েছিল, কিন্তু তারপরে সে যখন পপ করে বের করে নিয়ে আসলো, চোখ এবং চোখের সাথে নালি সব কিছু, তখন কিন্তু চোখটাকে দেখলে মনে হবে একটা নিরেট মার্বেলের বল। সে লোকটা সবগুলো চোখ বের করে ফেলেছে, সবগুলো চোখ, একটা চোখ, দুইটা চোখ, বাকি সবার চোখ বের করেও তার শান্তি হয়নি। সবাইকে সে খুন করেছে, গলা টিপে 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 তাদেরকে খুন করেছে। কিন্তু যাকে সে প্রথমে মেরেছে, যার জিভ সে কামড় দিয়ে ছেড়ার চেষ্টা করেছে, সে আবার তার কাছে যায়, এরপরে কামড়ে তার গাল, তার গলা, তার এই অংশ, দেখো এই অংশ, এইখান থেকেও মাংস টেনে উঠিয়ে সে ছিঁড়ে ফেলেছে। মরা মানুষের উপরে এত রাগ যদি তার মরা মানুষের উপরে থাকে, তাহলে তুমি ভেবে দেখো সে আমার সাথে কি করতে পারে, বা তোমার সাথে। তারপর তো আমি বলিনি সেই বুড়ো ভূতের সাথে সে কি করেছে। সেই বুড়ো ভূতকে সে দূরে নিয়ে গেছে, হেঁটেছে দিনের পর দিন, রাতের পর রাত, নির্দ্বিধা এসে হেঁটেছে। কারণ সে তার কষ্ট পাচ্ছে বুড়ো। এক সময় হাঁটু কাজ করছিল না, কিন্তু তারপর দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত হেঁটে এমন এক জায়গায় গিয়েছে যেখানে শুধুমাত্র রয়েছে অন্য জানোয়ারও তো রয়েছে, কিন্তু তাকে নিয়ে রীতিমতো জীবের রাজা সিংহের সামনে ফেলে দিয়েছে। সিংহ, ওই বনে বাঘ থাকলেও সিংহ বনের রাজা। সে ওইখানে ঠায় দাঁড়িয়ে রয়েছিল, যখন নিঃশ্বাস নিতে থাকা শরীরটাকে ঘাড়ের পেছনে কামড় দিয়ে ধরে রেখেছিল সিংহ। ঘাড়ের এক অংশ তো ছিঁড়ে ঝুলে রয়েছিল। সিংহের সাথে পারা যায় না, তুমিও পারবে না। ভাগতে বললে ভেগেও পারবে না, গাছে উঠতে বললে গাছে উঠেও পারবে না। সিংহ যদি একবার তোমাকে দেখে আর যদি বলে যে না, একে আমি শিকার করব, তো সে তোমাকে শিকার করে ছাড়বে, কারণ সে বনের জঙ্গলের রাজা। গুলজারের সেই কথা শেষ হবার সাথে সাথে দিগন্ত তারা গুলজারের একদম কাছে চলে আসে, এতটা কাছে যে পরস্পরের উপরে নিঃশ্বাস পড়বে রীতিমতো। দিগন্ত তারা গুলজারকে উদ্দেশ্য করে বলল, আমি ইস্টার্ন হাই কমান্ডের জেনারেল। বল আমি কে? সে গুলজারকে উদ্দেশ্য করে বলল এই কথাটা। সে গুলজার কোনো উত্তর দেয় না। দিগন্ত তারা তাকে আরেকবার বলল, বল আমি কে? গুলজার কিছুটা সরে আসলো বলতে বসার জায়গা থেকে সে সরেনি, তার অবয়বটা হালকা একটু সরেছে শুধুমাত্র, এবং এমন ভাবে মাথা ঝাঁকালো যেন সে একনোরেজ করলো দিগন্ত তারাকে। তার মানে সে চিনেছে দিগন্ত তারা কি জিনিস। এখন সে তাকে আর উস্কাতে চায় না। ওর চোখগুলো কেমন জানি মনে হচ্ছে, চোখগুলো খেলছে রীতিমতো গুলজারের।
কারণ সেই অবয়ব অদ্ভুতভাবে এদিক ওদিক তাকাচ্ছে শুধুমাত্র। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে বলল, ভবিষ্যৎ আপনার জন্য। শুনবেন? শোনা লাগবে, কারণ ভবিষ্যৎ মিথ্যা কথা বলে না। আপনার জন্য দুইটা জিনিস অপেক্ষায় আছে, জানেন? তারপরে সে দিগন্ত তারার দিকে তাকিয়ে বলল, আপনি কি তাকে বলেছেন? আমি দিগন্ত তারার দিকে তাকালাম। এরপর আমি আবার তাকালাম গুলজারের দিকে। গুলজার এমনভাবে তাকালো আমার দিকে যেন গুলজার খুব খুশি হয়ে গেছে, কারণ এই কথাটা গুলজার আমাকে বলে হয়তো আরো বেশি তৃপ্তি পাবে। গুলজার আমার সামনে একটা মুকুটের মতো কিছু রাখলো। ওটা মুকুটের মতো। গুলজার আমাকে উদ্দেশ্য করে বললো, এইটা আপনার অপেক্ষায় রয়েছে। আপনি এখন পর্যন্ত জানেন না এটা আপনার অপেক্ষায়। এই মুকুট 8 তারার তৈরি। 3 তারা উপরে নির্দেশ করে, 3 তারা নিচে নির্দেশ করে, 1 তারা ডানে, 1 তারা বামে। এই মুকুট আপনার অপেক্ষায়, এবং সেই সাথে আপনার অপেক্ষায় কি জানেন? দর্দনাক মত। আপনাকে সবাই তো বলেছে যে আপনার মৃত্যু কতটা দর্দনাক হবে, কষ্ট পাবেন আপনি অনেক। কেউ বলেছিল আপনাকে? কেউ বলেনি। যে জিনিসের পেছনে আপনি ছুটছেন, সেই জিনিসের পেছনে ছুটতে গিয়ে আপনার সামনে এই দুইটা জিনিস আসবে। ভবিষ্যৎ মিথ্যা বলে না। আপনার ভবিষ্যৎ এটাই। আপনি এগিয়ে যাবেন ওই মুকুটের দিকেই। আপনি এগিয়ে যাবেন দর্দনাক মতের দিকে। এখন কথা হলো, গুলজার আপনাদের জন্য কি করতে পারে? ঠিক ওই সময় খপ করে গুলজারকে ধরে ফেলে দিগন্ত তারা। ধরে একেবারে এমন ভাবে যেতে ধরলো মাটিতে, যেন যদি শরীরে যদি কোনো মাংস থাকতো বা ত্বক থাকতো, সেই ত্বক মাংস সবকিছু ফেটে পিষে যেত। ওই অবস্থায় দিগন্ত তারা তাকে বলছিল যে, তোকে যেই কাজের জন্য আনা হয়েছে সেই কাজ তুই করবি। তোর হাতে আর অন্য কোনো রাস্তা নেই। তুই অন্য কোথাও পালাতেও পারবি না। কিন্তু এই কথা বলার সাথে সাথেই দিগন্ত তারার যে গ্রিপ, সেই গ্রিপ থেকে কিভাবে জানি আশ্চর্যজনক ভাবে এই ভেলকিবাজ গায়েব হয়ে গেল। এই ভেলকিবাজ সেখান থেকে গায়েব হয়ে গেছে রীতিমতো। দিগন্ত তারা আমার দিকে তাকালো, আমি দিগন্ত তার দিকে তাকালাম। আশপাশে কারো কোনো উপস্থিতি নাই, কিন্তু দূর থেকে না হাসির শব্দ, বিশ্রী ভাবে হাসি, তামাশার হাসি। মানে আমাদের দিকে, মানে এই হাসিটা আমাদেরকে মানে উত্তেজিত করার জন্য যতটুকু করার দরকার ততটুকু। দিগন্ত তারা আমাকে বলল, এসব কিছু এতক্ষণ পর্যন্ত ভেলকি, এসব কিছু এতক্ষণ পর্যন্ত ভেলকি। দিগন্ত তারার ইগোতে লেগে গেছে রীতিমতো। ও ছুটলো গাছের উপরে, এরপরে কোথায় গেলাম যাই না। ও আমার কথা 1 সেকেন্ডের জন্য তখন ভাবেনি, কারণ ওর ইগোতে লেগে গেছে। মায়া তো সবসময় আমি পড়েছি। এত বড় ভেলকি, তার মানে গুলজার এখানে নেই। গুলজার এখানে নেই। অন্ধকারে আমি ওকে খুঁজবো কোথায়? সামনে যে আগুন ছিল, ছোট্ট আগুন, এই সমস্ত কিছু, এই যে পুতুল, এই সমস্ত কিছু একদম নাই, কিচ্ছু নাই। অথচ দিগন্ত তারা তাকে এখানেই ফেলেছিল, এবং এইখানে এই সামনে থাকা গাছের উপরে সে চড়েছিল। আমিও তো তাকে উকি দেওয়া অবস্থায় দেখেছি। এখন জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে হাসি, অদ্ভুত রকমের হাসির শব্দ, কখনো ফিসফিস করে, কখনো জোরে জোরে, যেন সে আমাকে বলছে যে আমি এইখানে, আমি ওইখানে, আমি ওইখানে, আমি এইখানে। লুকোচুরি খেলা হচ্ছে এখন। এবং মাঝে মাঝে উপরে দাপিয়ে বেড়াচ্ছে দিগন্ত তারা, কারণ সে উপরে খুঁজে বেড়াচ্ছে। ওই সময় আমি আমার চোখ বন্ধ করি, এবং আমি আমার ভেতরের পরিবর্তনটা তখন লক্ষ্য করতে পারি। যে পরিবর্তনটা আমার ভেতরে তখন একেবারে গাঢ় বসে গেছে। আমার ইন্টেনশন থেকে শুরু করে সব কিছু কেমন জানি আক্রমণাত্মক। কেমন জানি মনে হচ্ছিল সবকিছু আমার কবজা, এবং আমি চাইলে সবকিছুকে মুচড়ে ভেঙে ফেলতে পারি, অথবা চাইলে সেটাকে না মুচড়ে সোজা রাখতে পারি। কেন জানি মনে হচ্ছে সবকিছু সিচুয়েশন আমার কন্ট্রোলে রয়েছে,
ওদের মনে হচ্ছে যে ওরা কন্ট্রোল করছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার কন্ট্রোলে সব। আমি চোখ খোলার পরে আমার চোখের সামনে গুলজার দাঁড়ানো, লিকলিকে গরম, মাথাটা মোটা, মাথায় চুল অনেক দিনের, হাতে একটা রিং পরা, রাজা বাচ্চাদের মতো, মুখে বিশ্রী একটা হাসি। সে আমাকে বলল, আমাকে ধরা এত সহজ না, আমি কিন্তু ভেলকিবাজ। কে জানে আমি আপনার সামনে আছি কিনা। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে সামনে যদি না থাকিস এলি কেন? সে আমাদেরকে এগিয়ে এলো, এগিয়ে এসে সে আমাকে বলল, প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। আপনার ভেলকিবাজকে কেন দরকার? কি উদ্দেশ্য আপনার? আপনি যাদের কথা ভাবছেন কিছুদিন পরে আপনি আর তাদের কথা কখনোই ভাববেন না। যাদের জন্য আপনি এত কিছু করছেন, আর কিছুদিন পরে দেখবেন যে তারা সকলে মিলে আপনাকে ধোঁকা দিচ্ছে। যাদের জন্য আপনি সবকিছু করছেন, দিন শেষে তারা কখনোই আপনার পরোয়া করবে না। আর যাদের জন্য আপনি করতে চাচ্ছেন, তাদের জন্য আর কোনো কিছু এমনি তো করার আর কোনো সময় আপনার হাতে নেই। তাহলে কেন এই ভেলকিবাজকে বন্দি করার এত ইচ্ছা আপনার? আমি বললাম যে, বন্দি করার ইচ্ছে কে বলল? আমি তো চাই আপনি আমাদের সাথে যাবেন। আপনি, তুই, তুমি, আপনি ভেলকিবাজকে বন্দি করতে চান? আর মনে হয় যে ভেলকিবাজ বোকা, ভেলকিবাজ জানে না। ভেলকিবাজ সব জানে, আমি সব জানি। আমি ভূতকাল থেকে ভূত যদি ধরে আনতে পারি, আর ভবিষ্যৎ থেকে যদি ভবিষ্যৎ নিয়ে আসতে পারি, তাহলে বর্তমানকে কেন বুঝতে পারবো না? আমাকে বন্দি করে নিয়ে গোলামের জীবনে ফেলতে চাচ্ছেন, তা আমি হতে দেব না। আমি যেখানে রয়েছিলাম আমি সেখানেই ভালো ছিলাম, যা হওয়া তা হয়ে গেছে। আমি এখানেই ভালো ছিলাম, আমাকে সেইখানে বন্দি করে নিয়ে এসছে। বন্দি, আবারও বন্দি হব, আবারও বন্দি হব, তা তো হবে না, তা হতে পারে না। এই কথা বলতে বলতে সে পিছিয়ে গেল এবং গাছের সাথে মিলে গেল। একটা ফিস ফিস শব্দ এলো, প্রশ্নের উত্তর। তা আমি সরাসরি বললাম, প্রশ্ন কি? প্রশ্ন কি বল? আমি কিন্তু দিক থেকে এক পাও নড়িনি, কারণ এই নিকষ অন্ধকারের ভেতরে নড়া আমার পক্ষে সম্ভব না। তো সে প্রশ্ন আর এলো না। আমি কান পেতে রয়েছি, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? এই জঙ্গলে কে এই প্রশ্ন করতে পারে? কোনো প্রশ্ন আসে নাই, কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু হঠাৎ আমার পেছনের দিক থেকে শব্দ এলো। আমি পেছনে বললাম, পেছনে ঘোরার পরে আমি দেখতে পাচ্ছি এটা টেবিল। আমি দেখতে পাচ্ছি এটা টেবিল, এবং ওই টেবিলের উপরে খোদাই করে লেখা কি জানি, অদ্ভুত লেখা, বোঝা যায় না। এবং ওই টেবিলের উপরে একটা হাত করা পর্যন্ত, একটা হাত করা রাখা, পুরনো জং ধরা হাত করা, আর কিছু বোঝা যায় না। কিন্তু হঠাৎ করে একটা একটা অক্ষরের উপর নজর পড়লো। ওই টেবিলের উপরে অনেকগুলো কিছু লেখা, তার ভেতরে একটা অক্ষর হচ্ছে আর। কি হতে পারে? এই চিন্তা করছি, চারপাশে কিন্তু নিকষ অন্ধকার। এই চিন্তা করছি, যতটুকু বোঝা যায় এই নিকষ অন্ধকারেও কিন্তু এই টেবিলটা জ্বলজ্বল করছিল, যেন অল্প একটু আলো রয়েছে চারপাশে। ওই টেবিলের ওই অংশটুকু আলোকিত করার জন্য, ওই লেখাটা বোঝার জন্য। আর আর লেখা, আর। পেছনের দিক থেকে আবার একটা শব্দ আসলো, মানে এবার গাছের দিক থেকে শব্দ। আমি আবার ঘুরলাম, এবার গাছের দিকে ঘুরলাম, সেইখানে একটা পুতুল রাখা, একটা পুতুল। কিন্তু অদ্ভুতভাবে ওই পুতুলের নিচ থেকে রক্ত বেরোচ্ছে। পুতুলটা দিক নির্দেশনা করে স্ত্রী লোকের, মানে মেয়ে পুতুল, এবং তার ব্লিডিং হচ্ছে, এবং সেই রক্তটা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে মাটির দিকে এগিয়ে আসছে, বাম পা বেয়ে।
খেয়াল করার চেষ্টা করলাম যে আমি অন্ধকারে দেখছি কিভাবে। পরবর্তী ধাপগুলো কি, মানে অদ্ভুত কথা ওটা। মানে আমি দেখছি কিভাবে আর পরবর্তী ধাপ কি। আমার মাথার ভেতরে কেন এই কথাটা আসছে যে পরবর্তী ধাপ কি, পরবর্তী ধাপ কি। হঠাৎ করে মনে হলো আমি এক কদম সামনে আগাই। এক কদম সামনে আগানো মাত্রই পুতুল গায়েব, পেছনে যে টেবিল সেই টেবিলও গায়েব, সবকিছু গায়েব। ওই গাছটা শুধুমাত্র সেখানে। পেছনের গাছ থেকে একটা হাসির শব্দ আসলো, ভূত পেতনি যেভাবে হাসে ওইভাবে। আমি পেছনে দিকে ঘুরে তাকালাম, আমি কাউকে দেখি না, কিন্তু এইবার আমি বিরক্ত ওই দিগন্ত তারা উদ্দেশ্য করে বললাম যে দেখো এইখানে আমার আশপাশে। অথচ দিগন্ত তারা চারপাশে, মানে উপরে গাছগুলো চারপাশে দাপিয়ে বেড়াচ্ছে ওকে ধরার জন্য। আমি আমার চোখ বন্ধ করলাম। আমি আমার চোখ বন্ধ করে সমস্ত কনসেন্ট্রেশন এক জায়গায় নিয়ে আসলাম এই জঙ্গলের ম্যাপিং বের করার জন্য। চোখ বন্ধ অবস্থায় আমি পুরো জঙ্গলের ম্যাপিং করার জন্য নিজের ফোকাসকে একটা পয়েন্টে নিয়ে আসলাম, ঠিক আমার চোখ বরাবর। আমার চোখ বন্ধ, কিন্তু আমি পুরো জঙ্গল দেখতে পাচ্ছি এখন। এবং পুরো জঙ্গলের ভেতরে আমার থেকে না জানি কতখানি দূরে একটা গাছের উপরে আমি তাকে বসে থাকতে দেখছি এখন। এবার কিভাবে জানি গোজো সেটা জানতে পারলো যে আমি চোখ বন্ধ অবস্থায় পুরো জঙ্গলের ম্যাপিং করে ফেলেছি এবং সে কোথায় সেটা আমি তাকে দেখতে পাচ্ছি। আমি আমার চোখ খুলে দিগন্ত তার আগে শুধু সেই দিকের কথাটুকু বলতে যাব, আমি টের পেলাম যে সেই জায়গা থেকেও সে পালিয়েছে। তখন এই লুকোচুরি এখন বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে, বিরক্তির চাইতেও বেশি। খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল, খুব স্বাভাবিক। কথা বলবো, বোঝাবো, বলবো যে এবার চলো। না, প্রশ্ন উত্তর আর দিগন্ত তারার উপরে এক মানসিক হয়রানি। দিগন্ত তারাকে উস্কানোর জন্যই, কারণ উস্কালে যদি ওর ঘেড়ি ভেঙে দেয় তাহলে কেল্লা ফতে। ও কোনো মতেই বন্দি হতে চায় না। যখন আমার মাথার ভেতরে এই কথাটা ফেরত আসলো আবার, যে ও কোনো মতেই বন্দি হতে চায় না, ওই এক্স্যাক্ট মোমেন্টে মনে হলো যে কিছুক্ষণ আগে না আমাকে জিজ্ঞেস করলো আমাকে বন্দি করতে চান কেন। শাখার ইঙ্গিতে জিজ্ঞেস করেনি, সে সরাসরি বন্দি শব্দটা বলেছে। সে বলেছে সে বন্দি আর হতে চায় না। ও কিভাবে জানলো যে ওকে আটকানোর চিন্তা ভাবনা আছে আমার। ঠিক ওই সময় দূর থেকে আবারও হাসির শব্দ আসে এবং এবার আমি স্পষ্ট শুনতে পাই সে দূর থেকে ভেসে আসা কণ্ঠে বলল, আমি ভেলকিবাজ, আমি সব জানি, আমি ভূত থেকে ভূত, আর ভূত থেকে কাল, ভূতকাল। ওই ভূতকাল থেকে ভূত আনতে পারি আর ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ। আর আমি বর্তমানকে ভূতকাল থেকেও দেখি, ভবিষ্যৎ থেকেও দেখি। কেননা কিছুক্ষণ আগেই প্রত্যেকটা মুহূর্ত ভূতকালে যে পড়ে যাচ্ছিল। তোমার সাথে কথা বলা অবস্থায় সেই ভূতকাল থেকে ভূত ধরে এনে আমি দেখেছি। তুমি কি চাও? বন্দি করতে চাও আমাকে? তা পারবে না। আমি গুলজার দ্বিতীয়বার বন্দি হব না। আমি শুধু পালাবো, পারলে আমাকে ধরে দেখাও। এই কথা বললো ভেসে আসা অবস্থায়, এবং আমি সাথে সাথে চিৎকার করে দিগন্ত তারাকে বললাম যে ও পালাচ্ছে, তুমি যেইখানে থাকো ও পালাচ্ছে। এবার কি জানি হলো, জঙ্গলের ভেতরে একেবারে স্পষ্ট দৌড়ঝাঁপ হচ্ছে। আমার সামনে নিকশ কালো অন্ধকার, আমি তো নড়াচড়া করতে পারছি না। গামবুটও যেমন রয়েছে পায়ে ঠিক তেমনি। অন্ধকারে আমি কোথায় যাব? অন্ধকারে একটা মানুষকে হাঁটতে পারে, তাও জঙ্গলে, যেখানে সে কোনো কিছু দেখতে পাচ্ছে না ঠিকভাবে, সবকিছু আবছা। তার একমাত্র সাহায্য করতে পারে একজনই, সে হচ্ছে হয় গুলজার না হলে দিগন্ত তারা। এছাড়া এখানে ঠায় দাঁড়িয়ে থাকা লাগবে তোকে বলে সারা রাত, কোনো উপায় নেই। জঙ্গলের ভেতরে দৌড়ঝাঁপ, ওই দৌড়ঝাঁপ কমছে না, কোনো দিক দিয়ে কমছে না।
আমার স্পষ্ট মনে আছে যে আমার আশপাশে দুইজন দৌড়াচ্ছে, গোলজার আগে আর গোলজারের পেছনে দিগন্তের তারা। এই দৌড়ঝাঁপের মাঝখানে হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা চক্কর দিয়ে উঠলো। এবং সেই সাথে 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 আমার পকেটের ফোন তখন বেজে উঠলো সেই রেডিওর শব্দ। আমার পকেটের ফোন থেকে রেডিও শব্দ ভেসে আসতে লাগলো। এরপরে মিডিয়াম ওয়েভ অথবা শর্ট ওয়েভ রেডিও ধরার জন্য যখন ফ্রিকোয়েন্সিগুলো থেকে আমরা ঘোরাফেরা করি, বিভিন্ন ধরনের স্ট্যাটিক নয়েজ আসে না? এই স্ট্যাটিক নয়েজগুলোর ভেতরে একটা অদ্ভুত চিৎকারের শব্দ ছিল, যেমন কোনো নারী হয়তো এরকম শব্দ করলো। ওই স্ট্যাটিক নয়েজের এই শব্দ আমার কানে এখনো বাজে। এই শব্দটা যখন হলো, এই পুরো দৌড় ঝাঁপ যেটা চারপাশে হচ্ছিল সব থেমে গেছে এবং কোথা থেকে জানি এসে একেবারে হুড়মুড়ি আমার সামনে পড়লো দিগন্তের তারা, এবং সেই দিক ওদিক তাকানোর চেষ্টা করছে যে আমার আশপাশে কেউ আছে কিনা। ওই স্ট্যাটিক শব্দটা কিন্তু পরে আবার চলে গেল। আমার মোবাইল ফোন আবারও নিজের জায়গায় চলে আসছে, একদম স্বাভাবিক। আমি দিগন্তের তারার দিকে তাকিয়ে বললাম যে এটা কেন হলো। দিগন্তের তারা আমাকে কোনো কথার উত্তর দিল না। সে শুধু আমাকে বললো যে চলো আমরা এখান থেকে যাই। কিন্তু আমি দিগন্তের তারাকে দাঁড়াতে বললাম। আমি জিজ্ঞেস করলাম, ওই ছেলেটা কে? ওই যে বারবার একটা 13 বছর ছেলে বারবার বলছে কেন? বারবার কেন বলছে? দেখুন তো তারা আমার কথার উত্তর দেয় না। দেখে আমি একটা শীষ পারলাম। আমি জানি না কেন আমার ওই শীষের ভিতরে একটা অর্ডার ছিল। আমি একটা শীষ মারলাম এবং আমি বললাম যে গুলজার তুই এখানে আয় এক্ষুনি। গুলজার সেখানে উপস্থিত, একেবারে বসে আছে সেই আগের মতো করে, হাতে পুতুল, ওই যে সুতা টাঙানো পুতুল, এবং অপর হাত কেমন জানি এক অদ্ভুত পজিশনে রাখা। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে বলতো? সে আমাকে বলল, ভাট্টিতে ধাক্কা দিয়ে সে ফেলে দিয়েছে। ওই 13 বছরের ছেলেটাকে ভাট্টিতে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা সে সবসময় করে এসছে, আজকে নতুন না, আজ নতুন নয়। সে সব সময় নিজের হাতে সবকিছু তুলে নিয়েছে। পরে দেখা গেছে যে বিভিন্ন সময় সে দরকারি কোনো কাজে কাউকে সাহায্য আর করতে পারেনি, কারণ একবার ধাক্কা দিলে তো নির্দিষ্ট সময়ের পরে কিছুই করতে পারে না। পরবর্তী কারোর উপরে চেপে আরেকজনকে সাহায্য করবে বা তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিবে, সেটা করতে পারে না। কিন্তু কথা হচ্ছে, আপনার ভবিষ্যৎ তো ভয়ঙ্কর। তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল। আমি দেখতে পাচ্ছি একটা সিন্দুক। তার ভবিষ্যৎ উজ্জ্বল। একটা সিন্দুক দেখা যায়। ভবিষ্যৎ বলছে একটা সিন্দুক রয়েছে এর জন্য, কিন্তু আমার সেই ভবিষ্যৎ বলছে আপনার জন্য রয়েছে মুকুট আর দর্দনাক মত। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই জানলি কিভাবে যে তোকে আমি বন্দি করব? জানা লাগবে কেন? আমি তো বললামই, আমি ভূতকাল থেকে যদি ভূত ধরে আনতে পারি, তাহলে বর্তমান তো কিছু সময়ের মধ্যেই ভূত হয়ে যাচ্ছে। ওই ভূত ধরতে যেই আমি দেখতে পাচ্ছি যে এইখানে আসল উদ্দেশ্য কি, কারণ সেই উদ্দেশ্য তো অতীতে রয়েছে না, ভূতকালে। আমি সেখান থেকেই জানতে পেরেছি। পাকড়াও করো আমাকে। আবারও পালালো গুলজার এখান থেকে। কিন্তু তার সমস্ত গতিবিধি এই জঙ্গলের ভেতরে, আশপাশে অন্য কোথাও না। এই জঙ্গলের ভেতরে সে ঘোরাফেরা করে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে দিগন্ত তারা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। তার কোনো সে নেই,
কোনো কিচ্ছু নাই। আমি দিগন্ত তারাকে বললাম, একে বন্দি করা লাগবে। তারপরে হাত তালি দিয়ে বললাম, গুলজারকে বন্দি করো সবাই। যেই মুহূর্তে আমি হাত তালি দিলাম, আমার মনে হয় না যে গুলজার নিজে এক মুহূর্তের জন্য ধারণা করেছিল যে আমি এখানে একা আসি নাই। আমি এখানে একা আসি নাই, কারণ লোক চারপাশে ছিল। গুলজারের ব্যাপারে আমাকে আগে থেকে সাবধান করে দেওয়া হয়েছিল যে গুলজার যে কোনো জায়গা থেকে ইনফরমেশন বের করে ফেলবে, কারণ সে ভেলকিবাজ এবং তার সেই সক্ষমতা রয়েছে অতীত থেকে খবর নেওয়া এবং ভবিষ্যতের এক ঝলক দেখার। তার সেই সক্ষমতা আছে। সে জেনে যাবে যে আমি কেন যাচ্ছি এবং সে ধরা দিবে না। আমি তা জানতাম, এই জন্য বলেছিলাম যে আমার চারপাশের লোকজন থাকবে, কিন্তু একটু দূরত্বে, যাতে গুলজার তা না বুঝতে পারে। পুরো জঙ্গলের ভেতরে তাকে যে সবাই ঘিরে ফেলেছে সে এটা টেরই পায়নি। ভেলকিবাজ মনে করেছে আমাকে সে ভেলকি দেখাবে। আমি ভেলকিবাজের ব্যাপারে জানতাম না। যেই সময়, যে কঠিন সময় যে আমি এদিক ওদিক এক একটা কদম দিচ্ছি, না জেনে না বুঝে, বোকার মতো তো দিচ্ছি না। বোকার মতো তো কাজ করা সম্ভব না। যখন জীবনের উপরে এত বড় হুমকি থাকে কারোর, সে কি বোকার মতো কাজ করে? পুরো জঙ্গলের ভেতরে যে কোণঠাসা হয়ে পড়েছে গুলজার, সেই গুলজারের যে চিৎকার, সেই চিৎকার আমি যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে বন্দি হবার যে ভয়ঙ্কর যন্ত্রণা, এই যন্ত্রণা কেমন। একটা স্বাধীন মানুষকে যদি ঘরের ভিতরে আটকে ফেলা হয়, সে যখন সে আটকে ফেলার ব্যাপারটাকে চিন্তা করবে, সে বাঁচার জন্য যে চিৎকার করবে তার চেয়ে তো বেশি। গুলজারকে বন্দি করা হয়, তাকে বন্দি করা হয়, কিন্তু তাকে সেইখানে আর উপস্থিত করা হয় না। তাকে আবারও নিয়ে যাওয়া হয় সৌদি আরব। সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সৌদি আরব। আর কি, ঘটনা শেষ মনে তো হয়। কিন্তু বলেছি না যে আমাদের একজন ভেলকিবাজের দরকার। বন্দি করার পর পরে তাকে সেই সৌদি আরবে নিয়ে যাওয়া হয়, আবারও তাকে সেইখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার কাছে ছিল চাবি, চাবিটা আমার কাছে। সেই রাতে আমরা চলে আসি, আর কোনো কিচ্ছু করার ছিল না আমাদের। দিগন্ত তারা অনেক বেশি ফেড আপ ছিল তখন, কারণ আমি বুঝতে পারছিলাম যে ভেলকিবাজ তাকে আমার চোখের সামনে হয়তো ছোট করার চেষ্টা করেছে। দিগন্ত তারা সেটা মনে হচ্ছে এখন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কেন ওই 13 বছরের বাচ্চাকে ফেলে দিয়েছিল, বা ছেলেকে, ভাটির ভেতরে। সে আমাকে তা বলেছিল। কিন্তু আমাদের একজন ভেলকিবাজের দরকার, বললাম না? গুলজারকে বন্দি করা লাগবে, তো সেই হিসাব করেই গুলজারকে সৌদি আরব থেকে আবারও এখানে নিয়ে আনা হয়। নিয়ে আনার পরে গুলজারকে এমনভাবে ছেড়ে দেওয়া হয় যেন তার আর কোনো পাপ নেই, কোনো কিচ্ছু নেই, একদম ভালো মানুষ। তাকে রীতিমতো সমস্ত অপরাধ থেকে ছাড় দিয়ে দেওয়া হয়। তাকে বলে দেওয়া হয় যে তুমি এখন থেকে ফ্রি। কিন্তু তারা শর্ত রয়েছে, শর্ত হচ্ছে যে তুমি বাংলাদেশের সীমারেখার বাইরে যেতে পারবে না। তো গুলজার সেটা অ্যাপ্রিসিয়েট করে ফেলে দিয়েছিল, কারণ এখন সে মুক্ত। এখন ভেলকিবাজ সে গায়েব। সে জানতো যে তাকে বন্দি করার চেষ্টা আমি করে যাবই। সে জানে যে তাকে মুক্ত আমিই করেছি 2 বারে নিয়ে, এবং এবার তো ফাইনালি তাকে সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্তি দেওয়া। কিন্তু শর্ত দেওয়া যে দেশের সীমানা বাইরে যেতে পারবে না, তার কারণ সে সেটা বুঝে যে আমি কোনো না কোনোভাবে তাকে ধরার চেষ্টা করবই। এই জন্য সে নিজেকে লুকিয়ে ফেলে, এবং যে লুকিয়ে ফেলে নিজেকে তাকে ডিটেক্ট করে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমার ফোনে একটা মেসেজ আসে 2 দিন পরে।
আমি যে একজন ভেলকিবাজের খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, সেটা এমন নয় যে আমি জানি, শুধুমাত্র অন্য কেউ জানে। আমার ফোনে যে মেসেজটা আসে, সেই মেসেজটা ছিল রাসেল, এবং সে আমাকে বলেছিল যে আমাকে সে নেওয়ার জন্য গাড়ি পাঠাবে এবং আমি যাতে সেই গাড়িতে উঠি। রাতের বেলা যখন আমি সেই গাড়িতে উঠি এবং সেই গাড়ি যখন প্রায় 2 ঘন্টা ফাঁকা রাস্তায় ড্রাইভ করার পরে আমাকে যেখানে নিয়ে গেল, সেই জায়গাটা আমার জন্য নতুন। সেই জায়গার হাওয়া বাতাসটা জানি কেমন অদ্ভুত। ওই জায়গার হাওয়া বাতাস একদম অদ্ভুত, মানুষ অদ্ভুত, কেউ কেউ তো গায়ে পড়ে আসছে রীতিমতো। কিন্তু আমার সামনে দিয়ে যে হেঁটে যাচ্ছে, একে মনে হয় না কেউ দেখছে। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ নয়তো তার দিকে কেউ না কেউ তাকাতো। অর্থাৎ রাস সেইখানে আছে, কিন্তু প্রেজেন্স তার কেউ ফিল করছে না। একটা চেয়ারে যে বসলাম, টেবিলের চেয়ারে, রাস সেখানে বসেনি। সে ভেতরে চলে গেল। সে ভেতর থেকে বেরিয়ে এলো। কি জানি রয়েছে তার হাতে, সে সেটা খাচ্ছে, আমি খেয়াল করিনি। বাতাসটা কেমন জানি অদ্ভুত, মানে কেমন জানি লাগছে, মানে এই বাতাসটা কেমন জানি, মানে এই বাতাসের ভিতরে একটা মাদক রয়েছে মনে হচ্ছে। মানে মানে এটা একটা মানে এটা একটা অনুভূতি দিচ্ছে, মানে একটা সেক্সুয়াল অনুভূতি। যেমন যেমন ওই সেক্সুয়াল অনুভূতি শুধু না, আরো বেশি কিছু, এক ধরনের কুৎসিত আনন্দ আমার আমার মাথার ভেতরে। যেটা আমি বলেছিলাম যে আমি কন্ট্রোল নিতে পারি নিজের উপরে, ওই কুৎসিত আনন্দ আমার মাথার ভিতরে কাজ করলেও আমার কন্ট্রোলের কাছে সে টিকতে পারে নাই। সেই সেক্সুয়াল যে অ্যাডভান্সটা আমি টের পাচ্ছিলাম আমার চারপাশে, এটা আমার উপরে কোনো ইফেক্ট ফেলতে পারেনি। আমার মনে হয় রাস আমাকে পরীক্ষা করছিল তখন, কারণ এটা সেই সময় আর কি। তার রেসপন্সটা আমি দেখলাম এমন যেন সে মানে হাসলো একবার, কিন্তু হাসেনি। আমি দেখিনি তাকে হাসতে, মনে হলো যে সে হাসলো। এরপরে সে আমাকে বললো, তুমি জানো এখানকার বাতাসে কি মেশানো? আমি বললাম, কি জাদু? সে হাসলো, বললো যে নিতান্তই অশিক্ষিত লোকের কথা, নিতান্তই অশিক্ষিত লোকের কথা। সব কিছু তারা মনে করে মায়া অথবা ম্যাজিক। এই বাতাসে কি মেশানো রয়েছে জানো? একটা সিনথেটিক কেমিক্যাল। এই সিনথেটিক কেমিক্যালটা কি করছে জানো এই মুহূর্তে? শুধু তুমি না, আশপাশে সবার উপরে নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। এই সিনথেটিক কেমিক্যাল প্রত্যেকের ভেতরে যেমন ঈর্ষা জাগাচ্ছে, ঠিক তেমনি তাদের ভেতরে এক অস্থির সুখ পয়দা করছে। তাদেরকে এখানে থাকার জন্য বাধ্য করছে সেই কেমিক্যাল, কারণ তারা সেই সুখটা পাচ্ছে। সেই কেমিক্যাল তার নিঃশ্বাসের থ্রুতে তার ব্লাডে পৌঁছে যাচ্ছে, পুরো শরীরে সেই ব্লাড সার্কুলেট হচ্ছে, পুরো শরীরে সেই সিগন্যাল পৌঁছে যাচ্ছে, যেখানে কেবল সুখ আর সুখ, সুখ আর সুখ। এই সব কিছুর কামাল ওই সিনথেটিক কেমিক্যালের। আমি বললাম, এটা করে কে? সে বললো, করে কে আবার? তোমরাই তো করো। তোমরা যখন জানতে পারবে যেই জিনিস যেই কাজে তোমার লাগবে, সেইটাকে তখন তুমি ব্যবহার করবেই। এই কথা বলতে বলতে সে আমার দিকে একটা কার্ড আগিয়ে দেয়, কার্ড, ভিজিটিং কার্ড। এবং ওই ভিজিটিং কার্ডটা আগিয়ে দেওয়ার পরে আমি দেখলাম যে উপর দিয়ে কোন এক ডাক্তারের ভিজিটিং কার্ড। আমি এটাকে গুরুত্ব দিই নাই তখন, কারণ আমার চারপাশের পরিবেশ আমার জন্য ঘিন ধরানোর মতো। বিশ্বাস করবেন, আমার পেছনে মেয়ে দাঁড়ানো, এবং আমি তার নিঃশ্বাস থেকে শুরু করে তার পারফিউমের স্মেলও পাচ্ছি। কেউ আমার বাম পাশে যে এসে বসবে কিছু সময়ের ভিতরে,
ওইটাও আমি টের পাচ্ছি, এবং আমি এইটাও টের পাচ্ছি যে রাজ আমার ভালো মতো পরীক্ষা নিচ্ছে। তা আমি কি মনে করে জানি, আমি কার্ডটা টান দিলাম কনসেন্ট্রেশন সরানোর জন্য। কার্ডের পেছনে যে নামটা লেখা, সে নামটা গুলজারের, এবং নিচে একটা ঠিকানাও লেখা। আমি তার দিকে তাকালাম, রাস্তার দিকে, অর্থাৎ গুলজারের অ্যাকচুয়াল ঠিকানা এই মুহূর্তে আমার হাতে। এই ঠিকানাটা আমাকে কে দিল? রাস। ওর অন্য কোনো উদ্দেশ্য নেই। হয়তো ওই সময় সে খুশি হয়েছিল, হয়তো সে ভেবেছিল আমি হয়তো ফল করে যাব, পড়ে যাব ফাঁদে। পড়ি নাই। আমার এখনো বিশ্বাস, আজ পর্যন্ত বিশ্বাস, যে সে হয়তো সেদিন খুশি হয়েছিল আমার নিজের উপরে নিজের কন্ট্রোল দেখে। তো এই জন্যই সে আমাকে সেই ঠিকানা দিয়েছিল, এবং আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসার পরে ওই ঠিকানা ভালো করে বোঝার চেষ্টা করি, কারণ ঠিকানা তো চিনতে পারবো না। ইমিডিয়েটলি মাথার ভিতরে আসলো যে গুগল ম্যাপের ঠিকানা ঢালি। তো গুগল ম্যাপে যে ঠিকানাটা টাইপ করার সাথে সাথে যে এরিয়াটা পেলাম, ওই এরিয়া আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে তাও 1 ঘন্টা দূরে। আমি মনে মনে ভাবলাম যে গুলজার, তুই 1 সেকেন্ডের জন্য ভাবিস না যে তুই আমার কত কাছে। দেখুন তো, তারা তখন আমার সাথে সাথে থাকতো, কিন্তু অত সাহস হতো না ওর। আমি দেখুন তো তারাকে বললাম যে আমাদের যেতে হবে এখানে। রাত তখন প্রায় শেষের দিকে। কে জানে যে 2 ঘন্টা পরে একটা বিশ্রী ঘটনা ঘটতে যাচ্ছে। আমি রওনা দিয়ে দিলাম। ঠিক ওই জায়গায় এসে পৌঁছালাম, যেই জায়গাটা, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বর্ণনা দিলাম না, চেনা যাবে। তো তখন সকালের যেই ব্রেকফাস্টের টাইম, চারপাশে একটা রাশ থাকে, লোকজন বের হচ্ছে, প্রচুর রাশ। এর ভেতরে ওই এলাকাতে এক পাগল খুঁজতে হবে আমাকে। কেন বলছি পাগল? কারণ প্রত্যেকবার যখন আমি গুলজারের কথা ভাবছি, তখনই আমার চেহারা আবার চোখের সামনে একটা ইমেজ চলে আসছে, একটা ফেস, এবং সেটা পাগলের ফেস। দেখুন তো, তারা এবং আমি খুঁজতে শুরু করলাম প্রত্যেকটা রাস্তা, অলিগলিতে, কোনো কোনো অলিগলিতে ঢুকে, অলিগলি না রাস্তা, যাতে আমার ভুল না হয় এই জন্য বলছি অলিগলি, আমি ওই লোকেশন এক্সপোজ করতে পারবো না। তো অলিগলিতে ঢুকছি, রাস্তা এদিকে যাই, ওদিকে যাই, মানুষ প্রচুর। মাঝে মাঝে একজন ফকির দেখা যায়, কিন্তু যে ইমেজ আমার মাথার ভিতরে ঘুরছে সেই ইমেজ তাকে দেখা যাচ্ছে না, মানে ওই মানুষটাকে দেখা যাচ্ছে না। এদিক খুঁজি, ওদিক খুঁজি, হঠাৎ করে না দেখুন তো তারা একটা ইশারা দিল আমাকে ইশারাটা দেওয়ার পরে আমি বোঝার চেষ্টা করলাম ইশারা কোন দিক থেকে এলো। খেয়াল করলাম যে ইশারা আমার থেকে অনেক দূরে, মাঝখানে রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো পার হলাম, রাস্তাগুলো পার হতে আমার খুব আনইজি ফিল হয়। রাস্তাগুলো পার হওয়ার পরে আমি দেখতে পেলাম ওই ফকির একটা হোটেলে বাইরে পরাটা চাবাচ্ছে। আমি তো বুঝতে পারলাম যে ফকিরের ভেতরে আমাদের ভেলকিবাজ লুকিয়ে আছে। আমি হেঁটে হেঁটে ফকিরের সামনে গেলাম। স্বাভাবিক, ফকিরের কোনো রিয়াকশন নাই। আমি তাকে খাবার দিতে বললাম। আমি বললাম যে তাকে খাবার দিব কিনা, কিন্তু ভেতরে থাকা সেই উন্মাদ টের পেয়ে গেছে যে আমি এখানে। তো সে তার নিজের লক্ষণ দেখানো শুরু করলো। কিন্তু আমি আস্তে করে বসে কাঁধে হাত রেখে বললাম, গুলজার ভালোই বের হ, নয়তো। এ কথা বলে বাম হাত দিয়ে আমি একটা বোতল বের করি কাচের। কিন্তু গুলজার আর মানা পাত্র না। ওইখানে এমন এক অবস্থা তৈরি হয় কয়েক মুহূর্তের ভিতরে, সে চিৎকার করতে শুরু করে এবং বলতে থাকে যে আমরা নাকি পকেট মার। এবং এই কথার একটা বিপরীত ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে মানুষ অন্যভাবে রিয়াকশন দেয়। আমি ওইটা রিয়েলাইজ করতে করতে একজন তো তখন আমার ঘাড়ে হাতি দিয়ে ফেলেছে মানুষ। তাকে ধাক্কা দিয়ে দৌড় দিলাম। কোন দিকে দৌড় দিয়েছি রাস্তা আমি চিনিও না, জানিও না। কিছু সময় পর্যন্ত আমার পেছনে মানুষজন চিৎকার করেছে,
চোর চোর চোর। দৌড় দিয়েছে ভালো মতো, কারণ মানুষের হাতে মার খাইলে জানে না অবস্থা পারি। ওই সময় গুলজার আমাদের হাত থেকে ছুটে যায়। এত চালাক, এত চালাক এন্টিটি, মানে তাকে ক্যাপচার করা কি অনেক বেশি কঠিন। দিগন্তে তারা তখন কসম খেয়ে বলল যে আমি যদি আজকে যদি ওকে ধরতে না পারি তাহলে আমিও দিগন্তে তারা না। আমি ফেরত আসি, কারণ সে তখন এখান থেকে পালিয়েছে, ওই লোকের ভেতর থেকে সে পালিয়েছে। আমরা 2 দিন পরে আবার খোঁজ পাই আরেক জায়গার। এবার এমন এক জায়গায় সে লুকিয়েছে যেখানে ঢোকা আরো বেশি আমাদের জন্য কঠিন। একটা চার্চে একজন ব্যক্তির সাথে সে রয়েছে। খোঁজ পাওয়ার পরে ওই চার্চের সামনে যে পৌঁছায়, এই ঘটনা কয়েকদিন পরে আবার চার্চের সামনে যে পৌঁছায় তখন রাত 8টা বাজে এবং ওই লোক ভেতরে। তো গার্ডের সাথে একটু ঝামেলা হয়, গার্ড ভেতরে ঢুকতে দিবে না, পরিচয় মিলছে না, কোনো কিছু না, স্বাভাবিক ভেতরে ঢুকতে দিবে না। তা আমি আবার 2টার বেশি শব্দ করিনি, মানে 2টা কথার বেশি কথা বলিনি, আননেসেসারি অ্যাটেনশন নেওয়া দরকার মনে করি নাই। অপেক্ষা করছিলাম যে কোন সময় গেটটার পাশ থেকে লোকজন সরে যায়। আমি দূরে সরে গিয়েছিলাম রাস্তার ওই পারে। দিগন্ত তারা আমাকে ইশারা দেওয়ার পরপরই আমি আবারও ফেরত আসি একটা কারেক্ট টাইমে, যখন ওই গেটের কাছে কেউ ছিল না, কিন্তু গেটটা আবার লক করা ভেতর দিয়ে, এবং আমার পক্ষে কিন্তু ওই দরজা পার করে ভেতরে যাওয়া সম্ভব না। চার্চের ভেতর থেকে সে বসেই রয়েছে সেটা আমি বুঝতে পারছি ওইখানে থাকা অবস্থায়। এবং সেই দিন রাতে কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু আর ভেতরে ঢুকতে পারিনি। সুতরাং কোনো দিক দিয়ে এই ভেলকিবাজ ধরা দিচ্ছে না। এত এত চেষ্টা করে যাচ্ছি, ধরাই দিচ্ছে না। তখন আমার হাতে উপায় ছিল একটাই, ভেলকিবাজকে সরাসরি ডাক দিয়ে নিয়ে আনা, এছাড়া উপায় নাই। ভেলকিবাজকে ডাক দেওয়ার নিয়ম কি, সেই নিয়ম আমি জানি। আমি ভেলকিবাজকে ডাকলাম, আমি যেখানে বসি আমার বাড়িতে সেইখানেই ভেলকিবাজকে আমি ডাকলাম। ভেলকিবাজ আমার সামনে এসে এমন ভাবে পড়লো যেমন ভাবে তার পড়াটা এক্সপেক্টেড। কারণ যখন আমি কাউকে ডাকবো আমি তো তার নাম জানি। সে যদি দ্রুত গতিতে ছুটে আসে তাহলে সেই ধাক্কাটা হবে অন্যরকম। সে যদি কোনো জায়গা থেকে অবস্থান করা অবস্থায় টুপকি দিয়ে নিচে পড়ে, তা যেমন হবে ঠিক তেমন ওইভাবেই সে আমার সামনে পড়লো। এবং সে যখন আমার সামনে পড়লো যে সে একেবারে রীতিমতো হতভম্ব, আমি সেই আবছা অবয়বটা যে হতভম্ব সেটা আমি বুঝতে পারছিলাম। আর আমি আমার পকেট থেকে ওই বোতলটা বের করি। ওই রুমে আমি আর গুলজার ছাড়া অন্য কেউ ছিল না। আমি বোতলটা সামনে রাখলাম, বললাম গুলজার ঢুক। ওই অবয়বটা 2বার পালানোর চেষ্টা করলো রুম থেকেও, কিন্তু ওই রুমের বাইরে তো দিগন্ত তারাই বসে আছে ওর ঘাড় মটকানোর জন্য। নিজের রূপে ফেরত আসলো গুলজার, এবং সে আমাকে বারবার বলছিল যে সে এর চেয়ে ভালো কোনো কিছু আমার জন্য করে দিবে। সে বন্দি হয়ে থাকতে রাজি, কিন্তু সে ওই বোতলের ভেতরে ঢুকবে না। আমি আর কোনো কথা না বলে আমি তাকে শুধু এটা বললাম যে তুই বোতলের ভেতরে ঢুক, নয়তো তোকে ঢুকিয়ে ফেলবো আমি। এটা আমার শেষ উপায়, আর আমি এটা করতে চাই না। কিন্তু সে তারপরে জোরাজোরি করলো এবং আমি বাধ্য হলাম। আমি আমার জীবনে এই প্রয়োগটা খুবই কম করেছি, এখন পর্যন্ত সেটা একক ঘরেই, 2 ঘরে যে পৌঁছায়নি। ভেলকিবাজ বন্দি হতে বাধ্য হলো। সে বাধ্য হলো এবং সে ওই বোতলের ভেতরেই ঢুকলো।
এবং ওই বোতলের ভেতরে ঢোকার পরে কিছু সময়ের ভেতরে আমি আবার তাকে হুকুম দিলাম যে তুই বাইরে বেরিয়ে আয়। তো হুকুম দেওয়ার কারণে সে বাইরে বেরিয়ে আসতে পারবে, এবং সে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসার সময় বোতলটা কয়েকবার বাড়ি খেলো শূন্যে। শূন্যে মানে কি, নিজে লাফিয়ে উঠে ফ্লোরে পড়লো, আবার লাফিয়ে উঠে ফ্লোরে পড়লো, এইভাবে। সে এখন আমার সামনে, মানে এখন সে একদম স্যারেন্ডার করে ফেলেছে। তখন আমি গুলজারকে বললাম যে তুই আমার জন্য এখন থেকে তুই আমার জন্য কাজ করবি, আর অন্য কারোর জন্য না। আর তুই নিশ্চিন্ত থাক, তুই কখনো কোনো ভুল কাজ করবি না, তুই কোনো ভুল লোকের পাল্লায় পড়িস নাই। তুই যে কাজগুলো করবি এই কাজগুলো শুধুমাত্র আমার দরকারে, আমার জন্য। গুলজার তখন আমাকে আবার একই কথাই বলল, আমি কিন্তু ভূতকাল থেকে ভূত ধরে আনতে পারি, আর আমি জানি কি হয়েছে, আর ভবিষ্যৎ আমার সাথে কথা বলে। ওই ভবিষ্যৎ আমাকে এখনো বলছে মুকুটের কথা, আর ওই ভবিষ্যৎ আমাকে এখনো বলছে দর্দনাক মতের কথা।